এই যে আমরা সিআরও প্রসেস পড়েছিলাম না? সিআরও প্রসেসে আমাদের একটা পার্ট ছিল যে এখানে রিসার্চ করা। হুম। পাশাপাশি ধরো যে এখন পর্যন্ত আমরা পড়তেছি যে মানে গত 2 ক্লাস আর কি, যে মানে একটা ওয়েবসাইটে মানে কনভার্সনের জন্য আমাদের 3টা পার্টে আমরা যেটা দেখি আর কি, তাই না? ওয়েবসাইট এন্ডে দেখি, তারপরে আমরা বিহেভিয়ার অ্যানালাইসিস করে ডিসিশন নিই, দেন হচ্ছে যে আমরা ক্যাম্পেইন স্ট্র্যাটেজি অনুযায়ী, এটা হচ্ছে যে কোয়ান্টিটেটিভ ভুল হয়েছে, এই 3টা কাজই আসলে আমরা করি আর কি। হ্যাঁ, তো আমরা এখন যেটা করতেছি আসলে, আমরা ধরো যে এই রিসার্চের মাধ্যমে যে একটা হাইপোথিসিস তৈরি করব যে এই জায়গাটা চেঞ্জ করলে আমরা কনভার্সন পেতে পারি। এখনো কিন্তু আমরা কোনো ডেটা অ্যানালাইসিস করিনি। মানে একটা ওয়েবসাইটের লেআউট বলো, ইউএক্স ইউআই বলো, এসইওর পয়েন্ট অফ ভিউ থেকে বলো, এই জায়গাগুলো হচ্ছে যে আমরা জাস্ট দেখতেছি যে স্ট্যান্ডার্ড এটা থাকা উচিত। যদিও সিআরওর স্ট্যান্ডার্ড বলে কিছু নেই, তারপরেও তো একটা স্ট্যান্ডার্ড আছে যে একটা ওয়েবসাইট এরকম লেআউট হয়, ইউএক্স ওয়াই এমন হয়, তাই না? সিটিএ বাটন গুলো এমন থাকা উচিত। এই জিনিসগুলো নিয়ে আমরা পড়তেছি। পড়ার পরে আমরা একটা হাইপোথিসিস, পাশাপাশি আমরা কিন্তু হাইপোথিসিসটাও হয়ে যাচ্ছে যে এই জায়গাটা চেঞ্জ করা লাগবে আসলে, তাই না? তো কেমন থাকা উচিত সেই জায়গাটা নিয়ে কিন্তু আমরা পড়ালেখা করতেছি। এখনো আমরা এর পরবর্তীতে আমরা ওই এই এই রিসার্চ করব। এখন আমরা স্ট্যান্ডার্ড দেখে যাচ্ছি যে এই থাকা উচিত। এরপরে হচ্ছে ধরো আমরা এই অ্যানালাইসিস করব, এই অ্যানালাইসিস করব, দেন হচ্ছে যে আমরা তখন হচ্ছে যে ডিসিশন নিব যে ভাই আমার এই করা উচিত, ওয়েবসাইটে যদি কোনো চেঞ্জ আনা দরকার আনা উচিত, আমার ক্যাম্পেইন স্ট্র্যাটেজি যদি কোনো চেঞ্জ আনা দরকার আনা উচিত। এই জিনিসগুলো আমরা করবো আর কি। ঠিক আছে, তার মানে এখন পর্যন্ত আমরা যা পড়ালেখা করতেছি সেটা হলো যে স্ট্যান্ডার্ড কি কি থাকা উচিত, এই আর কি। এর পরবর্তীতে ওই খেলাটা শুরু হবে, তাই না? তো আজকে হচ্ছে আমাদের এই প্রোডাক্ট পেজ অ্যানালাইসিস, এইটা আমাদের শিখতে হবে আর কি। বা কি কি থাকা উচিত, কিভাবে থাকা উচিত, ডাটা কি বলে, প্রাইমারি ডাটা আমাদের কি বলে। এছাড়াও কিন্তু আমরা আমাদের নিজেদের ডাটা, মানে এই ওয়েবসাইটের ডেটা নিয়ে আমরা অ্যানালাইসিস করবো আর কি, হটজার বা ক্লারিটিতে, জিএফ করে, সেটা এর পরের ক্লাসগুলোতে আসবে আর কি। তো একটা স্ট্যান্ডার্ড একটা স্ট্যান্ডার্ড প্রোডাক্ট পেজে, একটা ই কমার্সের জন্য আমরা যদি একটা প্রোডাক্ট পেজে যাই, ধরো আমরা এই প্রোডাক্ট পেজে যাই, অথবা ধরো আমরা আরো দু একটা ওয়েবসাইটে যেতে পারি, বা যে কোনো আমরা যেতে পারি আর কি, বুঝতে পারছেন? গেলাম ধরে না। তো একটা স্ট্যান্ডার্ড প্রোডাক্ট পেজে কি কি থাকে সেটা আমাদের একটু অ্যানালাইসিস করতে হবে আর কি। আচ্ছা, প্রথম কথা হলো যে একটা স্ট্যান্ডার্ড প্রোডাক্ট পেজে এই যে অ্যাটেনশন গ্র্যাবিং হেডলাইন থাকতে হবে। বাংলা কথা সবাই বুঝি, কিন্তু কিভাবে একটা অ্যাটেনশন গ্র্যাবিং হেডলাইন হয় সেটা আমরা জানি না, সেটা আমরা শিখবো একটু পরে। ক্লিয়ার একটা ডেসক্রিপশন থাকতে হবে। এখন ডেসক্রিপশন প্রোডাক্টের ডেসক্রিপশন, কিন্তু প্রোডাক্টের ডেসক্রিপশনের মধ্যে আসলে আমাদের কি কি থাকা উচিত সেটা আমাদের বুঝতে হবে। প্রোডাক্ট পেজে আমাদের থাকে ইমেজ থাকে। এই ইমেজ কেন আমরা প্রত্যেকটা ওয়েবসাইটে দেখবেন যে ই কমার্স ওয়েবসাইটে ইমেজ গুলো লেফট সাইডে থাকে, রাইট সাইডে টেক্সট গুলো থাকে, সিটিএ বাটন থাকে, কেন থাকে সেই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। প্রাইসিং নিয়ে আমাদের খুব একটা খেলা করার কিছু নাই, কারণ ক্লায়েন্ট আসলে তার মতো প্রাইসিং দিবে। বাট আমরা এখানে তারপর একটু আলোচনা করবো আর কি। গত ক্লাসে এটা আমরা একটা আলোচনা করেছি যে যখন আমরা এই হেডলাইন দিব, ডেসক্রিপশন দিব, শর্ট ডেসক্রিপশন দিব, এর মাঝে একটা হোয়াইট স্পেস রাখা, যাতে দেখতে ভালো লাগে। যদি এটা আর একটু সরে যেত খারাপ লাগতো, দেখতে ভালো লাগে। কেন ভালো লাগে এটারও সাইকোলজিক্যাল ব্যাখ্যা আছে, সেগুলো নিয়ে আমাদের বুঝতে হবে। এটা নিয়েও আমি আলোচনা করেছি, তারপরে এখানে আমাদের একটু আলোচনা হবে যে কেন আমরা এই রিভিউ, টেস্টমোনিয়াল অথবা ইউজার জেনারেটেড কন্টেন্ট,
ইউজিসি, ইউজার জেনারেটেড কন্টেন্ট, এইগুলো আমাদের একটা প্রোডাক্ট পেজে থাকা উচিত। কেন থাকা উচিত সেগুলো নিয়ে আমাদের কথা বলতে হবে। আচ্ছা, এছাড়াও ধরো কিছু অফার, তারপরে হচ্ছে যে তোমার অনেক সময় প্রোডাক্ট কিনতে এসে তাদের অনেক কথাবার্তা থাকে, সেগুলো একটা লাইভ সেট সলিউশন থাকলে ইয়া হয় আর কি। আবার লাইভ সেট সলিউশন গুলো ধরেন এইভাবে যদি থাকে তাইলে কি হয়, কারণ ইউজারদেরকে আসলে তুমি যত কম ইয়া দাও, এটা আমরা আসতেছি আর কি, হ্যাঁ, যে এটা লাইভ সেট থাকা দরকার, সেখানে আসলে কি ধরনের কথাবার্তা হয়, অ্যাজ ওয়েল এজ ধরো একটা কনসিস্টেন্ট সিটিএ বলা হয়েছে, একটা সিটিএ বাটন থাকতে হবে। যেমন এখানে ধরো অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্টের পরে বা অথবা বাই নাও, অথবা অ্যাড টু কার্টের পরে দেখবেন এরপরে চেক আউটে যাবে, ভিউ কার্টে যাবে, এই যে প্রত্যেকটা স্টেপ এক একটা অ্যাকশন নেওয়ার জন্য বলা হয়। এছাড়াও ধরেন ওয়েবসাইটের একটা কালার টালারের ব্যাপার স্যাপার আছে, হ্যাঁ, ওয়েবসাইটের একটা কালার টালারের ব্যাপার স্যাপার আছে, কিন্তু কালার টালারের ব্যাপার স্যাপার নিয়ে তো আসলে আমাদের বেশ কিছু কথা বলার নাই বা এখানে কাজ করার নাই। একদম যখন মানে এই লোকটা ধরো যে এই বিজনেসটা যখন শুরু হয়েছে, তখন সে কি ধরনের প্রোডাক্ট বা সার্ভিস দিবে সেটার উপর কিছু কালার সাইকোলজিক্যাল ব্যাপার স্যাপার আছে, সেগুলো নিয়ে কথা বলবো। কিন্তু ক্লায়েন্ট যদি আসলে ধরনের লোগো করে ফেলেছে, ওর একটা ব্র্যান্ড কালার আছে, তখন ওই কালারকে ভিত্তি করেই আমরা কিভাবে আমাদের সিটিএ বাটন প্যাটার্নের কালার টালার গুলো চেঞ্জ করবো এজ এ সিআরও এক্সপার্ট, ইউএক্স ইউআই ডিজাইনার, বা যখন তুমি বিজনেস ডিসিশন নিবা তখন কি করবা, সেখানে আমাদের আসলে কিছু করার নেই, কারণ বিজনেস তো অলরেডি রানিং। এইটুকুর উপর ভিত্তি করে, কালার সাইকোলজির উপর ভিত্তি করে আমরা এটারে আরো কতটা টিয়া করতে পারি যাতে কনভার্সন রেট বাড়ে, এটাই হচ্ছে আমাদের সিআরওর মূল বক্তব্য। আজকে আমরা সেটা একটু পড়াশোনার চেষ্টা করি। আমরা যদি একটু ডিটেল, এই পেজটা আমরা এখানে ডিটেলস রেখেছি, যখন আপনি ক্লায়েন্টকে এরকম ইয়া করবেন তখন দেখা যাচ্ছে আপনি এটা রাখতে পারেন স্ট্যান্ডার্ড, ক্লায়েন্ট খুশি হবে। দেন হচ্ছে এখান থেকে আপনি কি পাইলেন সেটা এখানে, এই জন্য এই পেজটা আর ক্লায়েন্টকে যখন দিবেন তখন এটা তুলে ফেলবেন। আমরা জাস্ট ডকুমেন্ট করেছি ইসের ক্ষেত্রে, মানে ট্রেনিং এর জন্য আমরা এটা রেখেছি। এই জায়গাটা আসলে আমরা মানে এইখানে হচ্ছে আপনাদের পড়াশোনা করাতে, কথা বোঝা গেছে? আচ্ছা, অ্যাটেনশন গ্র্যাবিং হেডলাইন তখনই হয়, যেমন ধরেন যে আপনি দেখবেন অনেক ভিডিও পাবেন যে ভাই আমার অ্যাটেনশন গ্রাবিং হেডলাইন লাগবে। আরে ভাই, একটা অ্যাটেনশন গ্রাবিং হেডলাইন হয় কিভাবে, সেটা যদি আমরা না বুঝি তাহলে তো আমি এই ওয়েবসাইটের হেডলাইন দেখে কখনোই বুঝতে পারবো না যে ভাই কোনটা অ্যাটেনশন গ্রাবিং আর কোনটা অ্যাটেনশন গ্রাবিং না। মানে দেখেই যাতে, যেমন ধরেন এই ভদ্রলোক, এই ভদ্রলোক দেখেন, সে একটা ওয়েবসাইট এটা হেডলাইন রাখছে জাস্ট ফর টিউনিক, কিন্তু এটাকে আমরা আরো অনেক সুন্দর করে ফেলতে পারি। ঠিক আছে, সেই জিনিসগুলো নিয়ে ধরেন আমাদের পড়াশোনা আছে। আচ্ছা, এখন একটা অ্যাটেনশন গ্র্যাবিং হেডলাইন কিভাবে হয়, ধরো আমরা এটাতে যাই, আমরা এটাতেও যাই, হ্যাঁ, এই দুটা পেজে আমরা গেলাম, আমরা স্ট্যান্ডার্ড হিসেবে অ্যামাজনকেই ধরি, কারণ এটা সবার বাবা, তাই না? আচ্ছা, এছাড়াও আরো অনেক ওয়েবসাইট আছে। একটা অ্যাটেনশন গ্র্যাবিং হেডলাইন হতে হলে ওই প্রোডাক্টের একটা ইউনিক নাম থাকতে হবে, এবং যতটা সম্ভব সেটা একটু ডেসক্রিপটিভ হতে হবে। পাশাপাশি ওই প্রোডাক্টের নামের মধ্যে তুমি ওই প্রোডাক্টের কিওয়ার্ডটা রাখার চেষ্টা করতে হবে। এটা যদি আপনি করেন তাহলে ওইটা অ্যাটেনশন গ্র্যাবিং হেডলাইন হবে। একটা মানুষ হেডলাইন দেখেই ওইটা পজিটিভ ভাইব পাবে এবং দেখেই মোটামুটি তার পরবর্তীতে যাওয়ার চেষ্টা করবে। খুব মজার তথ্য হলো যে যখন আমরা কোনো একটা প্রোডাক্ট পেজে যাই, ওই প্রোডাক্ট পেজে, ওই প্রোডাক্ট পেজের একটা দারুণ ইয়া আছে, যে মানে ডাটা বলতেছে যে 10 জন যদি তোমার ওয়েবসাইটে আসে তাহলে 8 জন মানুষ এই হেডলাইন পড়ে এই প্রোডাক্টের। 10 জন যদি তোমার এই ওয়েবসাইটে আসে তাহলে 8 জন পড়ে হচ্ছে তোমার এই হেডলাইন। খুব গুরুত্বপূর্ণ তথ্য, খেয়াল করতে হবে। এবং 2 জন মানুষ যারা
বাকি জিনিসগুলো ওই প্রোডাক্ট পেজের পরে। খুব দারুণ কথা কিন্তু দেখেন। তার মানে 10 জন যদি তোমার এই ল্যান্ডিং পেজে বা প্রোডাক্ট পেজে আসে, এর মধ্যে 8 জন মানুষ পড়ে হচ্ছে এই প্রোডাক্টের হেডলাইন। প্রোডাক্টের হেডলাইন যদি তার ভালো লাগে, তাহলে বাকি 2 জন বা 2 জন মানুষ প্রোডাক্টের পরবর্তী পজিশনে যায়, স্ক্রল করে, দেখে, অমুক তমুক এইগুলো করে। তার মানে যদি আমরা একটা অ্যাটেনশন গ্র্যাবিং হেডলাইন দিতে পারি, এখানে কিন্তু ভাই আমার কনভার্সন রেট বেড়ে যাওয়ার পসিবিলিটি, তাই না? সো এইটা খুবই ইম্পর্টেন্ট যে আমাদের একটা অ্যাটেনশন গ্র্যাবিং হেডলাইন লাগবে। এখন ধরো আমরা যদি দেখেন, যদিও এইটার একটা ইয়া আছে, যেমন ও এইভাবে ডিফাইন করতে পেরেছে, হয়তো মোবাইলে কেমন আসবে সেটা আমাদের দেখতে হবে। মানে যেমন ও অনেক বড় লিখেছে এখানে, ধরেন গবেষকরা বলতেছে ভাই 50 to 65 ক্যারেক্টারের মধ্যে একটা হেডলাইন রেখে দেয়া ভালো। বাট ও দেখেন 2 লাইনে দিচ্ছে, মোটামুটি দেখা যাচ্ছে আর কি ভালো। মানে অ্যামাজনের উপরে আসলে আমরা কথা বলতে পারবো না, কারণ বহু গবেষণার ফল আর কি তাদের, হ্যাঁ। তো মোটামুটি একটা, কিন্তু দেখেন দেখেন এটাও টিউনিক, এটাও টিউনিক, এটাও টিউনিক, কিন্তু এর হেডলাইনটা দেখেন আর এর হেডলাইনটা দেখেন। এই যে এটা কি বলছে ভাই, কিস ফিস নাকি ভাই, কিস মোদা উইমেন সামার টিউনিক টপ ফর লেগিংস, ক্যাজুয়াল শর্ট স্লিভ, লং শার্ট উইথ পকেট। মানে ও এই প্রোডাক্টের, এই যে আমরা যে কথাগুলো এখানে বললাম, এটা ইউনিক নাম, মোস্ট ডেসক্রিপটিভ, এবং হচ্ছে কিওয়ার্ডটা রেখে দেয়া। তার মানে এই প্রোডাক্টের, দেখেন এই প্রোডাক্টের হেডলাইন, ওই যে 10 জনে এসে 8 জন এটা পড়ে, তারপরে এসে নিচে যাবে, বাকি 2 জন পড়ে পুরাটা, স্ক্রল করে নিচে যায়। দেখেন এই প্রোডাক্টটা, যখন এই প্রোডাক্টটার নাম পড়ার সাথে সাথে এই ভদ্রলোক মোটামুটি কিন্তু এখানে যে একটা পকেট আছে, শর্ট স্লিভ, লং শর্ট স্লিভ, আবার লং শার্ট, একটা পকেটও এখানে আছে, যদিও দেখা যাচ্ছে না, না দেখা যাওয়াই ভালো ছিল, কারণ পকেটটা তো যাই হোক আর কি। তো এই যে ব্যাপারটা আর কি, এইটা দ্বারা কিন্তু একটা ফুল মেক সেন্স হচ্ছে ওই কাস্টমার বা ওই ইউজারটা, ওই পটেনশিয়াল কাস্টমার। ঠিক আছে, তাহলে আমাদের একটা ইউনিক প্রোডাক্ট নেম দিতে হলে আমাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। যদি না থাকে, যেমন ধরো এর নাই, এর নাই, তাহলে কিন্তু আমাদেরকে সাজেস্ট করতে হবে কি, যে ভাই তোমার প্রোডাক্ট টাইটেলটা ঠিক নাই, তোমার প্রোডাক্ট টাইটেলটা, আমরা ওখানে ইয়া লিখে দেবো, প্রোডাক্ট টাইটেলটা মোস্ট ডিসক্রিপটিভ হওয়া উচিত, এবং ইউজিং ইওর মানে কিওয়ার্ডটা আর কি, এইটা হওয়া উচিত। আর এইটাই যখন তুমি লিখবে তখন এই প্রোডাক্ট ইউজ। অথবা ক্লায়েন্টকে ধরেন আপনি একটু সাজেস্ট করে দিতে পারেন, যেমন ধরেন এই প্রোডাক্টটা হচ্ছে যে, ধরো এর একটা ডেসক্রিপশন আছে, হ্যাঁ, এর একটা ডেসক্রিপশন আছে, আপনি সুন্দর করে চ্যাট জিপিটি কে বলে দিতে পারেন যে ডিয়ার চ্যাট জিপিটি, কি রে ভাই এসব, আমি যা দেখাচ্ছি আর কি। মানে এই ছোটখাটো কাজগুলো আপনিও করে ফেলতে পারেন, অথবা ওর যে ইয়া আছে সেটা, তখন দেখা যাচ্ছে আপনাকে কিন্তু আরেকটা শীট তৈরি করতে হবে বস। তখন কিন্তু আরেকটা শীট তৈরি করে, দেখেন এখানে কিন্তু শীটের অভাব হবে না, যখন যদি আপনি প্রোডাক্টের নামগুলো আপনি নিজেই করতে যান, তখন কিন্তু প্রোডাক্টের ইউআরএল, প্রোডাক্টের হেডলাইন, এই জিনিসগুলো হচ্ছে যে আপনাকে হয়তো লিখে ক্লায়েন্টকে পাঠাতে হবে, অথবা ক্লায়েন্টকে বলতে পারেন যে ইয়া করার, প্রোডাক্ট ডেসক্রিপশনস, প্রোডাক্ট ডেসক্রিপশন লিখে এটা দিয়ে দিলেন। এবার হয়তো যে আহ, এখানে মোটামুটি সব লেখা আছে, আপনি যদি এখানে গুগলকে বলেন রাইট ওয়েবসাইট প্রোডাক্ট পেজ হেডলাইন, এটা এটা ও লিখে দিবে আর কি। ও মোটামুটি দেখেন খুব সুন্দর একটা হেডলাইন লিখে দিচ্ছে। দেখেন, এলিগেন্ট গ্রিন জর্জেট উইথ টিউনিং উইথ ভিনেক অ্যান্ড প্লেটেড, এই যে কি ভাই লিখে, ওয়েস্ট লাইন না কি যেন লিখছে, দেখি তো এটা কি মালটা কি ইয়া ছিল, হ্যাঁ গ্রিন ছিল। দেখানো সুন্দর করে এই ডেসক্রিপশনটা থেকে সুন্দর করে ও কিন্তু আমাদের একটা হেডলাইন দিচ্ছে। এই হেডলাইনটা যখন এখানে থাকবে, তখন কিন্তু সে পড়েই প্রোডাক্টের একটা ইয়া পেয়ে গেল, তাই না? সো এইটা আমাদের মাথায় রাখা উচিত, দ্যাটস দ্য থিং। আচ্ছা, এবার আমরা আসি
ক্লিয়ার একটা ডেসক্রিপশন থাকতে হবে। ডেসক্রিপশন তুমি হচ্ছে যে এরকম ভেঙে ভেঙে দিতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু একটা ক্লিয়ার ডেসক্রিপশন থাকতে হবে। কিন্তু ডেসক্রিপশনের মধ্যে একটা ক্লিয়ার ডেসক্রিপশন তখনই হয় যখন তুমি ওই ডেসক্রিপশন লিখতে যে ফিচার বা বেনিফিট লেখো, এবং সেইগুলো এইভাবে তুমি হচ্ছে যে এই, যদিও শর্ট প্যারাগ্রাফ ইজ এনাফ, মানে এটা যে খারাপ আছে তা না, ভালো আছে, শর্ট প্যারাগ্রাফ হবে। যদি তুমি যেমন ধরেন এখানে এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, একদম ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড আছে। যদি খুব বড় হয় তাহলে সেগুলো একটু বুলেট পয়েন্ট আকারে লিখতে হবে। যদি তোমার কোনো পয়েন্ট হাইলাইট করতে হয় সেগুলো তুমি একটু বোল্ডার করে দিতে পারো, অথবা ইটালিক করে দিতে পারো, ইটালিক করে দিতে পারো, যে পয়েন্টগুলো তোমার মনে হচ্ছে যে কাস্টমারকে ইয়া করবে আর কি, হ্যাঁ সেইগুলো আর কি। এই আর কি, এই জিনিসগুলো যদি আপনি বজায় রাখেন তাহলে হচ্ছে যে ওই জিনিসটা কি বলে, ওই ইয়াটা মানে ডেসক্রিপশনটা বেটার হবে। তুমি এতটুকু লিখতেই পারো ডেসক্রিপশনের ক্ষেত্রে। যদি বড় প্রোডাক্ট ডিটেলস লিখতে যাও তখন তুমি যে এইভাবে লিখেছো এটাও সুন্দর, সুন্দর আছে, খারাপ নয় আর কি, ঠিক আছে, এই জিনিসগুলো খারাপ নয়। বাট এখানে হেডলাইনটা একটু ভালো হওয়া দরকার। আচ্ছা, এখন আসতেছে আমি পরে। এরপরে ধরো প্রোডাক্ট ইমেজের ব্যাপার স্যাপার আছে। ইমেজটা হচ্ছে যে প্রোডাক্টের, যেমন ধরেন যখন মানুষ অনলাইন থেকে প্রোডাক্ট কেনে, এটা খুব কমন কথা, আপনারা সবাই জানেন ভাই, যখন মানুষ অনলাইন থেকে প্রোডাক্ট কেনে তখন হচ্ছে যে তারা ভাই প্রোডাক্টটা তো ওইভাবে দেখতে পারে না। তার মানে তারা ডিপেন্ড করে কিন্তু ওই ইমেজের উপরে, তাই না? তারা প্রোডাক্টটা ডিপেন্ড করে এই ইমেজের উপরে। এই জন্য ইমেজগুলো হাই কোয়ালিটি বলার কারণ যাতে ইমেজটা রিয়েলিস্টিক হয়। যেমন ধরেন যে কালারটা আপনি দেখাচ্ছেন না, কেনার পরে, কেনার পরে ওর হাতে, যখন ওর হাতে পৌঁছাবে তখনও যেন এই রকমই হয়। দেখবেন যে অনেক সময় হচ্ছে যে প্রোডাক্ট হচ্ছে যে ইয়া করতে গিয়ে, মানে প্রোডাক্ট হচ্ছে তোমার ওই কি বলে, মানে প্রোডাক্টের ইমেজ বেশি ভালো করতে গিয়ে বাস্তবে যা আছে তার থেকে মানে ভালো হয়ে যায়। তো যখন এই জিনিসগুলো দেখে হাতে পায় তখন তার এক্সপিরিয়েন্সটা খারাপ হয়। এক্সপিরিয়েন্সটা কিন্তু ধরো যে শুধুমাত্র ওয়েবসাইটে এক্সপিরিয়েন্স, বিষয়টা এরকম না, সে কেনার পর কি ফিল করলো সেটাও একটা এক্সপিরিয়েন্স। লারি বাড়ঙে এই ঘটনা মাঝে মাঝেই ঘটে, যেমন এই ড্রেসটা এরকম দেখা যাচ্ছে না, আপনি কিনতে গেলে দেখবেন এত ভালো না এর ইসে। বাট এইটা সবসময় মাথায় রাখতে হয়, ক্লায়েন্টকেও বলতে হয় যে ভাই তুমি তো আর একদিন ব্যবসা করবে না, তোমার হচ্ছে যে ইমেজটা তোমার একদম রিয়েলিস্টিক রাখার চেষ্টা করো, যে কালার যেরকম আছে সেরকমই রাখার চেষ্টা করা ভালো, তা না হলে পরবর্তীতে সে হয়তো মালটা নিবে না। আর এর লেফট সাইড থেকে, রাইট সাইড থেকে, ফ্রন্ট থেকে, ব্যাক থেকে যতটা ক্লোজ শটে এইভাবে হাতা টাতা দিয়ে আপনি যতটা ইমেজ ব্যবহার করতে পারেন, এটা একটা ফুল শট দেখলো, দেন হচ্ছে যে ওই প্রোডাক্টের ধরো গলাটা কেমন, এখানে আবার একটা ফুল ইয়া দেখলো, ব্যাকে কেমন, এখানে আর একটা হাতাটা, মানে একটা প্রোডাক্ট বোঝাতে, যেমন এইভাবে বোঝাতে যদি এগুলো ক্লোজ করে দেয়া লাগে, অথবা তুমি এখানেও দেখতে পারতেছো, যতটা ইমেজ দেয়া যায় ততটাই ভালো, তবে চারটার বেশি দেওয়া ভালো না, 4টা থেকে 5টা দেয়াই বেটার, দিলে ভালো। অথবা এই যে এরাও এরকম দেয় আর কি, দেখছেন, দেয় আর কি, পাশাপাশি এখানে একটা ভিডিও দিয়ে দিচ্ছে, এটাও ভালো, এটাও ভালো, ভিডিও দিয়ে দিয়েছে, ঠিক আছে। সো এই জিনিসগুলো মাথায় রেখেই আমাদেরকে হচ্ছে যে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ইয়া করেই, এটা এটা কিন্তু আবার প্রোডাক্টের ভেদে ডিপেন্ড করে আর কি, হ্যাঁ। বাট ম্যাক্সিমাম প্রোডাক্টের ক্ষেত্রেই আপনি বিভিন্ন অ্যাঙ্গেলে দেয়া ভালো আর কি। এরপরেও তুমি এই অনেক সময় ইমেজের উপর অনেক সময় লিখে টিখে দেয় আর কি, হ্যাঁ, মানে টাইপোগ্রাফি ইউজ করে আর কি, সেটা দিতেও পারো নাও পারো, ডিপেন্ড অন দ্য প্রোডাক্ট অফ সার্ভিস, যেখানে দেওয়ার দরকার সেখানে দাও, যেখানে দেওয়ার দরকার না সেখানে দেওয়ার দরকার নেই। যেমন এরা হচ্ছে 9 to 9 ঈদ কালেকশন, রেইনি ডে আলাদা আলাদাই, বাট এখানে ধরেন আপনি রেইনি ডে ছোট্ট করে একটু টাইপোগ্রাফি করে দিতে পারেন, তাহলে যাতে দেখেই ওর মেক সেন্স হয়, ও তার মানে এটা রেইনি ডের জন্য, যদি এটা রেইনি ডের জন্য না এখন আর কি, হ্যাঁ, অথবা ঈদ কালেকশন, এই জিনিসগুলো
অনেক সময় লিখে দেয় এটা এই প্রোডাক্টের ক্ষেত্রে। এখন টাইফোনের ক্ষেত্রে তো আর তা না, বাট আইফোনটার ধরো তুমি ফোন টোনের ক্ষেত্রে টাইপোগ্রাফি করে শর্ট ডেসক্রিপশন দিয়ে দিতে পারো, কত মেগাপিক্সেল ক্যামেরা, কত কি দেন, এই সমস্ত জিনিসপত্রগুলো অনেক সময় টাইপোগ্রাফি করেও দিতে পারো, ডিপেন্ড অন দা প্রোডাক্ট আর সার্ভিস, বাট এটা এত এসেনশিয়াল না। বাট এই জিনিসগুলো এসেনশিয়াল, যে বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি তোলা। আচ্ছা, আরেকটা জিনিস হলো বস, প্রাইসিং এ আসলে আমাদের কোনো কিছু করার নাই। যেমন অনেক প্রাইসিং স্ট্র্যাটেজি আছে, আমরা যেমন ধরেন ওই গুগল করার সময় আমরা বলছি, তাই না? মার্কেটে সাধারণত আমরা যে স্মল এবং মিডিয়াম লেভেলের বিজনেস করি, বিজনেসদের এই কাজগুলো করে দিই, এরা আসলে এই কম্পিটিশন বেসড প্রাইসিংটা করে থাকে আর কি। তার মানে হচ্ছে যে, মানে মার্কেটে ধরো তোমার মার্কেটে হচ্ছে তোমার ধরো যে সেম টাইপের প্রোডাক্ট আরো আছে, তো তুমি ধরো যে সবাই তারা আইফোন না, তো তারা ধরেন যে মোটামুটি একটা কম্পিটিটিভ প্রাইস রাখে। আর যেমন ধরেন একই থ্রি পিস, একই টাইপে ধরো সবকিছু একই রকম, ডিজাইন বলো, ম্যাটেরিয়াল বলো একই রকম, আড়ং বিক্রি করে লারও আড়ং বিক্রি করে ধরো 3,000, লারিফ যদি 5,000 বিক্রি করে, চলবে না। তো সাধারণত আমরা যাদের কাজ করি এরা মেইনলি নিজেরাই ম্যানুফ্যাকচার কম করে প্রোডাক্ট, বিভিন্ন জায়গা থেকে তারা আইনা সেল করে। তো একটা কম্পিটিটিভ প্রাইসই রাখে সাধারণত। কম্পিটিশন বেস প্রাইস হচ্ছে মার্কেটে সব থেকে বেশি হয় যারা আমরা স্মল মিডিয়াম। এছাড়াও ওরা ধরো যে এরকম হাজারো, হাজার না বলা ভুল হবে না, 15-20টা তোমার হচ্ছে যে ইয়া আছে, মানে প্রাইসিং স্ট্র্যাটেজি আছে। বাট প্রাইসিং স্ট্র্যাটেজিতে আমরা অ্যাজ এ সিআরও এক্সপার্ট খুব একটা হাত দিতে, যারা বিজনেস ডিসিশন নেয় তারা হচ্ছে যে প্রাইসিং এ ধরো কস্ট প্লাস প্রাইসিং, ডাইনামিক প্রাইসিং, স্কিমিং প্রাইসিং, মার্কেট পেনিট্রেশন প্রাইসিং, তারপর অনেক যেমন বান্ডেল প্রাইস করে, দেখবেন যে অনেক প্রোডাক্ট আছে তারা অনেকগুলো প্রোডাক্ট মিলে একটা বান্ডেল প্রাইসিং করে থাকে, তাই না? প্রিমিয়াম প্রাইসিং। বাট মার্কেটে একটা প্রাইসিং খুব পপুলার, যেটা সাইকোলজি বেসড প্রাইসিং। যেমন ধরো একটা প্রোডাক্টের দাম, এইটা দেখবেন আমাদের যারা কাস্টমার তারা প্রচুর ইউজ করে। আর দেখবেন এই এই জিনিসটা আবার খায়, একটা প্রোডাক্টের দাম ধরো মূলত সে $10 রাখতে পারে, কিন্তু হেলার মধ্যে রাইখা রাখি কি $9.99। ওই অ্যাপেল আমাদেরকে শিখাইছে সাইকোলজিক্যাল প্রাইসিং, বা এটা সাইকোলজিতে কাজ করে আর কি। মানে মানুষের ব্রেন যখন তুমি এটা লিখো, মানুষের ব্রেন তুমি যখন এটা লেখো, তখন হচ্ছে এটা যখন লেখো আর এটা যখন লেখো, ও আসলে মানুষের ব্রেন আসলে সবসময় হচ্ছে, মানুষের ব্রেন কিন্তু কোনো জটিল কিছুতে যেতে চায় না। মানুষের ব্রেন সবসময় সহজ, যে কারণে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ওই যে প্রবণতা বা ব্রেনে যে বিভিন্ন বায়াস আছে সেইগুলো ব্যবহার করার চেষ্টা করি। ফেসবুকে তুমি যদি কোনো মাইয়ারে হাই দাও, সে যদি একবার হাই দেয়, তার মানে বুঝতে পারো যে ওই মেয়ের সাথে তুমি আরো অনেক দূর আগাতে পারো। এইগুলোকে বলে হচ্ছে যে তোমার ওই রেসিপ্রোসিটি বা প্রতিদানমূলক বায়াস আর কি। মানে তুমি একটা কিছু হাই দিলা, অথবা কোনো মায়ের একবার যদি চকলেট কিনা দেন এবং সে যদি মোটামুটি চকলেটটা নেয়, তাহলে মোটামুটি ধরবেন যে সে আপনার হাতটাও ধরতে দিবে। ভাই আমি পুরুষ তো এই জন্য এই রকম উদাহরণ দিচ্ছি, মেয়েরা উল্টা করে বোঝেন আর কি। পুরুষ মেয়ে মানে মেয়েরা একটু চিন্তা করেন যে কোনো পুরুষকে যদি একটা ইয়া দেন আর কি, ওই একটা গোলাপ ফুল কিনা দেন, অথবা ঠিক আছে ভাই যেটা দেন আর কি, সেও আপনাকে এটাই করবে। মানে হিউম্যান সাইকোলজি পুরুষ এবং মহিলা সব সেম, মানে এরকম হয় আর কি। মানে কাউকে তুমি কোনো কিছু দিলে সেও তোমাকে কোনো কিছু দেওয়ার চেষ্টা করে। আর এই জন্য যদি একবার হাই দেন, সে যদি রেসপন্স করে, তাহলে মনে করেন তার সাথে আপনি অনেক দূর আগাতে পারবেন। আর যদি না দেয় তাহলে পারবেন না। আবার যদি কাউকে আপনি হচ্ছে যে গোলাপ দেন বা ইয়া করেন, বা তাকে একটা ওই গোলাপ দেন, তাহলে তাহলে আপনি গোলাপ হাতে তুলে দিতে হয় না, আপনার হাতটাও বাড়িয়ে দেবে, হাত ধরতে পারবেন। এই ধরনের বিভিন্ন, কেন জানেন? কারণ মানুষের ব্রেনটা এরকম খুব শর্টকাট, এ ধরনের প্রবণতা কাজ করে। তো মানুষ সব ব্রেন সব সময় হচ্ছে যে সহজ জিনিস চিন্তা করতে চায়। আর অথবা তুমি যেভাবে চিন্তা করাবা ঠিক সেইভাবেই সে চিন্তা করে। তুমি যদি পজিটিভ চিন্তা করো, ও ধরেন যে আপনি যদি আজকে রাতে মনে করেন যে আজকে রাতে আমি সুইসাইড করব, আপনার ব্রেনটা সুইসাইডের মতো কাজ করতে থাকবে, এক পর্যায়ে কিন্তু আপনাকে ফ্যানে ঝোলাইও দিতে পারে। আপনি যদি মনে করেন যে আমি আজ থেকে 5 বছর পর মিলিয়নিয়ার হব, আপনার ব্রেনটা ওইভাবে কাজ করতে থাকবে, আপনাকে ওই গুতাবে তুমি এটা করো ওটা করো এটা করো এইভাবে। এটা কিন্তু ব্রেন নিয়ে গবেষণা ভাই, মানে ফাও কথা কইতেছি না। তো মানুষের ব্রেন সবসময় এই সোজা পথে চলার চেষ্টা করে। তখন যখন আপনি 10 দেন আর 9.99 দেন, ও তখন 9 কে কাউন্ট, মানে 10 আর কাউন্ট করে। আপনি যখন 100 জায়গা 100 না লিখে যখন ধরেন 99.9, $100 না লিখে
যখন আপনি $99.99 দিবেন, তখন ও আসলে $90 ইয়া করে। তখন ওর হচ্ছে যে ওই এক ধরনের প্রবণতা তৈরি হয় আর কি, হ্যাঁ, এক ধরনের প্রবণতা তৈরি হয়। তখন সে হচ্ছে যে এই প্রোডাক্টটা সে মানে তার প্রাইসিংটা স্যাটিসফ্যাক্টরি লেভেলে, এই ধরনের প্রাইসিং আমাদের চলে। তাছাড়া তুমি যে স্কিমিং বলো, এডিশন বলো, দেখবেন যে কিছু ধরনের প্রাইসিং আছে। যেমন ধরেন আইফোন আজকের দাম কত, $1500। দেখবেন যে সেমটা যখন ওই 16 বা 17 নাকি এখন কত চলতেছে ভাই জানি না, এর পরের লিটার যখন চলে আসবে তখন এর দাম অর্ধেক বা তার থেকে একটু কম হয়ে যায়। এই ধরনের এই স্কিমিং টাইপ প্রাইসিং এই ধরনেরও করে কিন্তু অ্যাপেলই করে। সো বাট এটা ডিপেন্ড করে প্রোডাক্ট বা সার্ভিসের উপরে। আমরা যে শেয়ার এক্সপার্ট যাদের কাজ করব, তারা এই সাইকোলজি টাইপের, ওই যে অ্যাপেল শিখাইছে একবার স্টিভ জবসের ওই যাই হোক, এইটা করার পরে এইটা আবার খায়ও ভালো, খায় এইটুকু। তাছাড়া তার প্রাইসিংটা কেমন হবে ভাই, এটা কিন্তু আসলে আমরা বলতে পারবো। বুঝতে পারছেন, কারণ কস্ট প্লাস প্রাইসিং আছে। তার মানে মার্কেটে ম্যানুফ্যাকচার করতে তোমার যে প্রোডাক্টটা হয়েছে, মার্কেটে ধরো তোমার ম্যানুফ্যাকচার করতে $5 হয়েছে, তুমি $2 দিলে মোটামুটি মার্কেটিং কস্ট ফাস্ট খরচ টরচ দিলে মোটামুটি আপনার একটা প্রফিট থাকে। তার মানে প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করতে যা খরচ হয়েছে, বা প্রোডাক্ট তুমি কোনো জায়গা থেকে কিনে আনো, সে কেনা প্রাইস, আসা যাওয়া খরচ আছে, তোমার অফিসের খরচ আছে, এমপ্লয়ীদের স্যালারি আছে, এটা বাদ দিয়ে এত কস্ট হলে এর সাথে প্লাস করে দাও আর $100 $200। এই ধরনের প্রাইসিং মেথড ব্যবহার করে। কিন্তু বাট এই ধরনের প্রাইসিং মেথড সিআরও এক্সপার্ট এখানে আমাদের হাত নাই। এরা যারা বিজনেস ডিসিশন নেয়, যখন বিজনেসটা তৈরি করে তখন এরা এই ডিসিশন নিয়ে নেয়। আমরা বড়দের এইটুকু করতে পারি, সাইকোলজিক্যাল এরকমই থাকে আর কি। এছাড়া এখানে হচ্ছে প্রাইসিং নিয়ে আমাদের কোনো কিছু করার থাকে না। বাট একটু আলোচনা করলাম আর কি। হোয়াইট স্পেস, এটা তো আমরা বলেছি যে মোটামুটি একটা প্রত্যেকটা সেকশনের পরে পরে একটা করে স্পেস রাখা, যাতে সে মানুষের মেক সেন্স হয় যে এইটার পরে এইটা, এটার পরে এইটা, এইটার পরে এইটা, এবং দেখতেও ভালো লাগে, এটা ইয়া হয় আর কি। এই আর কি, ইয়া হয় না। আচ্ছা, আরেকটা হলো যে সোশ্যাল প্রুফ। সোশ্যাল প্রুফ, ওই যে আমরা একটা কথা বলেছিলাম যে সাধারণত মানুষ কোন একটা প্রোডাক্ট ওরা কেনার আগে তার পার্সোনালিটি, তার সামাজিক অবস্থান, সে কি করে, কাদের সাথে ঘোরে, সবকিছুর উপর ধরেন কেউ আমার মতো ওই ধরেন এলিফ্যান্ট রোড থেকে $300 বেল্ট পরে, আবার কেউ হচ্ছে $3000 বেল্টও পরে, তাই না? বড় বড় ব্র্যান্ডের বেল্টও পরে আর কি, তাই না? কেউ ওই আমার মতো ধরো ওডিসি মার্কেট থেকে $500 দিয়ে জিন্স কিনে নিয়ে আসে, কেউ হচ্ছে যে বসুন্ধরা থেকে $5000। So, এই যে ডিসিশন গুলো নেয় কিসের উপরে, তার সোশ্যাল স্ট্যাটাস, তার কার সাথে উঠা বসা করে, হ্যাঁ, এই বিভিন্ন ধরনের বিষয়ের উপরে সে ডিসিশন মেক করে। এইরকম মানুষের একটা ডিসিশন মেক হলো, মানুষ যখন কোনো প্রোডাক্ট বা সার্ভিস কিনতে যায়, তখন হচ্ছে যে সে চিন্তা করে যখন সে কোনো কিছু না পায় বা একটা ডিসিশন নিতে যাচ্ছে, তখন হচ্ছে যে তার ওই জিনিসগুলো, ওই যে আমরা বলেছিলাম পাশাপাশি বা দেখা দেখি চাষ, একটা মাঠে যদি কেউ ধান লাগায় তাহলে ওই মাঠ পুরাটাই ধান লাগে না। তো মানুষ তখন তার আশেপাশের মানুষ কি করছে এটা দেখার চেষ্টা করে। তার মানে তখনই হচ্ছে যে ধরেন এই প্রোডাক্ট সম্পর্কে কেউ একজন রিভিউ দিয়েছে, সেটা দেখে, এবং এর কনভার্সন রেট 35% বাইরে যায়। কোনো একটা প্রোডাক্টে রিভিউ দেখে 35% কনভার্সন রেট বাড়ে, গুগলের ডাটা। তার মানে চিন্তা করেন একটা প্রোডাক্টে রিভিউ খুব বড় একটা ফ্যাক্টর। ঠিক আছে, ওই যে মানুষের এই প্রবণতা আছে যে তারা আশেপাশের মানুষ কি বলছে। আবার দেখবেন অনেক মানুষ, দেখবেন মার্কেটে অনেক এক্সপার্ট লোকজন কি বলে সেটা শোনার চেষ্টা করে। ঠিক আছে, দেখবেন দেখবেন খেলা সম্পর্কে আমি আমার মতো যদু ফদু একটা লোক এই কোপা আমেরিকা সম্পর্কে বিশ্লেষণ করলে কেউ শুনবে, কিন্তু এই বাতিস্তুতা যদি বলে সে শুনবে কিন্তু। তার মানে ও ওই বিষয়ে এক্সপার্ট, তাই না? আমি যদি আপনাকে বলি যে ভাই এই ধরনের খাবার খান তাইলে আপনার রাত জাগেন, আপনি শুনবেন না। কিন্তু একজন ধরেন যে এই একজন পুষ্টিবিদ, যে ধরো তোমার এভার কেয়ারের ডাক্তার, একজন পুষ্টিবিদ, সে যদি এই কথাটা বলে, তাহলে কিন্তু মানুষের প্রবণতা বায়াস তৈরি হয়। তখন হচ্ছে ও এই দেন না, কোলগেট ফোলগেটের বিজ্ঞাপন দেয় ডাক্তার, ডাক্তাররা বিজ্ঞাপন দেয়। তারপরে হচ্ছে যে লাইফ বয়ের বিজ্ঞাপন দেয় একজন ডাক্তার, দেখবেন ডাক্তারের অ্যাপ্রন ট্যাপ্রন পইরা, যে ভাই হচ্ছে জিয়া তোমার এটা হচ্ছে যে সে ডাক্তার, যে এটা জীবাণু ধ্বংস করে। আমরা কিনে যাচ্ছি কারণ ওই এক্সপার্ট মানুষদের কথা শুনলে আমরা বায়াস হই, আমাদের ওইটার প্রতি প্রবণতা বাড়ে যে আমরা নিয়ে নিই। ঠিক আছে, এইরকমই হচ্ছে সোশ্যাল প্রুফ, রিভিউ, ইউজার জেনারেটেড কন্টেন্ট, তারপর হচ্ছে ধরো টেস্টিমোনিয়াল। সে কেউ একজন প্রোডাক্ট লিখলো, টেস্ট, যেমন আমরা গত ক্লাসে দেখেছিলাম না, ওখানে অনেকগুলো টেস্টিমোনিয়াল লিখেছিল ইসের ক্ষেত্রে, ওই যে হোস্টিং এর যে ল্যান্ডিং পেজে আমরা গেলাম যখন অ্যানালাইসিস করি, তাই না?
ওখানে দেখবেন এই কথাগুলো লিখেছে। এছাড়াও ইউজার জেনারেটেড কন্টেন্ট, দেখো তোমার একটা এই ধরো একটা সুন্দরী মেয়ে এই ড্রেসটা কিনে নিয়ে পরে সুন্দর করে বললো হেভি কমফোর্ট, রেনি সিজনে গায়ে দিয়ে খুবই মজা পাচ্ছি, সুন্দর করে একটা সেই করে ফেসবুকে পোস্ট দিল, দিয়ে এই লারিবরে ট্যাগ করে দিল। এইগুলোকে আমরা বলে হচ্ছে ইউজার নিজেই জেনারেট করতেছে যে কন্টেন্ট। এই জিনিসগুলো, এই ইউজিসি, টেস্টমোনিয়াল, রিভিউ, এই জিনিসগুলো মানুষ খায় ওই প্রবণতা থেকে। কথা বোঝা গেছে? এই জিনিসগুলো আমাদের রাখা উচিত। এছাড়াও ধরো যদি যে এই ধরনের বিভিন্ন অফার টফার, হ্যাঁ, ফ্রি শিপিং, এই মানি ব্যাক গ্যারান্টি, এই জিনিসগুলো মানুষ খায় আর কি। এটা সাইকোলজিক্যালি হিট করে যে কিরে মানি ব্যাক দিয়ে দিবে, মানে ওর ডিসিশন। কারণ আমরা তো একটা প্রোডাক্ট পেজে, একটা প্রোডাক্ট পেজ মানে কি, একটা প্রোডাক্ট পেজ মানে তাকে এই ধরনের সবকিছু ফিচার, বেনিফিট, অমুক তমক, ইউজার জেনারেটেড কন্টেন্ট, রিভিউ, এই জিনিসগুলোতে তাকে আসলে মোটিভেট করার চেষ্টা করতেছি যে ভাই তুই কেনে। সো যখন একটা মানুষ বলে যে ভাই এই অফার, মানি ব্যাক গ্যারান্টি, তারপরে হচ্ছে তোমার ফ্রি শিপিং, এগুলো নিয়ে আমি আরো কথা বলবো পরবর্তীতে, তখন ওর ডিসিশন মেক করতে সহজ হয়, সঙ্গে সঙ্গে অ্যাড টু কার্ট বাটনে চাপ মারে দেয় আর কি। কথা বোঝা গেছে? এছাড়াও ধরো, এছাড়াও যদি কোনো কথা থাকে, যেমন ধরো এর বাইরেও যদি তার কোনো কথা থাকে, একটা লাইভ চ্যাট সলিউশন রাখা, যেখানে হচ্ছে সে কি করতে পারবে ভাই, যেখানে মোটামুটি সে সেটিং ফেটিং করতে পারবে। খুব খেয়াল করে দেখেন, মানুষ সাধারণত ওই যে বললাম জটিল বিষয়ের দিকে যেতে চায়। যেমন এর সাথে যদি আমি চ্যাটিং করতে যাই, আমাকে তিনটে ইনপুট দিতে হচ্ছে, নাম দিতে হচ্ছে, ফোন নম্বর দেন, আমার সেটিং এ যাওয়া লাগছে। কিন্তু লারিবেকে আমাদের তাই যাওয়া লাগতেছে, হাই দিলে কিন্তু হয়ে যাচ্ছে। সো সে যত শর্টকাটে হয় সে কিন্তু এখানে কথা বলার চেষ্টা করবে, এইটাতে অত আনন্দ পাবে না। এই যে কারণে যে মানুষের ব্রেন সবসময় শর্টকাট খোঁজে, মানুষের ব্রেন সবসময় সোজা পথে হাঁটতে চায়, এই জন্য দেখেন এইটার থেকে এইটা বেশি ইন্টারেক্টিভ হবে। সো একটা লাইভ চ্যাট সলিউশন রাখা, যে এরপরেও তোমার যদি কোনো কাজ থাকে, ও যখন ওইটা ধরেন যে এই মুহূর্তে চাচ্ছে ভাই এটা কি তোমার যদি কোনো প্রকার প্রবলেম হয় তাহলে কি তুমি রিফান্ড দিবা, ধরো আমি এই কথাটা বলবো, ধরো এইটা কিন্তু আরো খুব খারাপ কথা। তুমি লাইভ চ্যাট যখন রাখবা 24/7, তখন এটা ডিপেন্ড অন না। যেমন ধরেন যেমন ধরেন হচ্ছে যে আমাদের দেশের ব্যাংকগুলোতে আমি দেখিনি, বাট বাইরে আমি দেখেছি যে ব্যাংকগুলো 24/7 তারা হচ্ছে ইয়া দেয়, লাইভ চ্যাট সলিউশন দেয়। তো এই যেমন ধরেন তুমি লাইভ চ্যাট সলিউশন রাখছো, নাম রাখছো লাইভ চ্যাট, কিন্তু এখানে দেখা যায় আই স্টিল, এই যে এখানে ইয়া নাই, সরি আই এম স্টিল লার্নিং, এরকম আর। বাট এখানে তার আসলে দেওয়া উচিত ছিল যে ভাই এই সমস্ত কথা, তার এটা সুন্দর করে একটা পজিটিভ ইয়া দেবে। মানে এই কথা শুনে কিন্তু এটাও কিন্তু একটা বাজে এক্সপিরিয়েন্স, যে সরি ভাই তোমার কথা বুঝি না, আরে বেটা তুমি হাই দিছি, তুমিও আমার একটা হাই দিও, সম্বোধন করবা, তারপরে বলো তোমার আমি কিভাবে হেল্প করতে পারি। এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হয় বস আর কি, তাই না? অথবা এখন তো চ্যাটবট আরো উন্নত হয়েছে, তুমি যে পেজে আছো ওই পেজও বলে দিতে পারে যে ভাই তুমি এই পেজে এই প্রোডাক্টটা দেখতেছো, এখানে তোমার কি জানার আছে। তখন অনেক সময় হচ্ছে যে চ্যাটবট গুলো ইয়া হয়েছে যে তুমি এটা কি জানতে চাও, এখানে সে অনেকগুলো অপশন দিয়ে, তুমি কি প্রাইস জানতে চাও, কালার সম্পর্কে, রিফান্ড রিফান্ড, মানে যে কোয়েরি গুলো, মানে চ্যাটবট গুলো এআই দ্বারা এখন এতটা নিয়ন্ত্রিত হয়েছে যে যে প্রশ্নগুলো সব থেকে বেশি আসে সেই প্রশ্নগুলো ও নিচে দিয়ে দিবে, যে ভাই তোমার কি এর মধ্যে কোনো কিছু জানার আছে, তার কিন্তু কোনো কিছু লিখতে হচ্ছে না, ওখানে ক্লিক করলে তার আনসার আছে। খুব দারুণ কিন্তু। সো এইটাও ইন্টারেক্টিভ করার ব্যাপার আছে, কনভার্সন রেট বাড়ানো যায়, যে এরকম যদি দেন আমি যাবো না, এরকম দিলে তো আমি যাবোই না, এরকম দিলে আমি নাম, ফোন নম্বর, ইমেলের যদি তারপরে আবার যে যদি বলে যে ভাই সরি আমি বুঝতে, তাহলে তো যাবোই না। তার মানে দেখেন যে চ্যাটবটটা তৈরি করার সময়ও মাথায় রাখতে হবে যে যখন তুমি হাই দিলা কিভাবে তোমাকে অ্যাড্রেস করতে পারি, অথবা সে এখন বোঝে যে তুমি কোন পেজে আছো, তো ওই পেজ ধরে যে ভাই এই প্রোডাক্ট রিলেটেড নিশ্চয় আরো অনেক মানুষ অনেক প্রশ্ন করেছে, তাহলে ওই প্রশ্নগুলো কিন্তু ওর ব্যাকএন্ডে যদি এআই সিস্টেম থাকে, চ্যাটবটের সাথে অবশ্যই এআই, বা যে যতটা এটাকে এফিসিয়েন্ট করতে পেরেছে আর কি, চ্যাটটারে, চ্যাটটারে না চ্যাটবটটারে। তো এই চ্যাটবটটারে যতটা ইয়ে করতে পারছে, সে হচ্ছে তখনও বলবে যে এআই সিস্টেম মানে কি, এআই, এআই উইথ মেশিন লার্নিং, আমরা গুগলের সময় এটা ডিটেইল আলোচনা করেছিলাম। এআই উইথ মেশিন লার্নিং মানে কি, তুমি ওই সিস্টেমকে যত বেশি ইনফরমেশন দেবে তত বেশি ওর মেশিনটা লার্ন করবে, তত বেশি ওর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিসিশন নিয়ে ওই ওই ধরনের তথ্য আমাদের দিতে পারবে, তাই না ব্যাপারটা? তো এইখানে ধরো এই পেজেতে আরো অনেক মানুষ আসছে, তারাও তো অনেক প্রশ্ন করছে, ওই প্রশ্নগুলো নিয়ে নেবে, নিয়ে এখানে একটার পর একটা দিবে এবং প্রত্যেকটার আনসার সে তৈরি করে দিবে। এই জন্য তারপর লেখারও দরকার নেই, সুন্দর করে ভাই তোমার প্রাইসিং এর সমস্যা, রিফান্ড এসে বলা যায় তুমি কোন সাইজ চাচ্ছ, ধরো এরকম প্রশ্ন করেছে কেউ, ও পরপর এরকম 3-4-5টা দিয়ে দিল, ওইখানে ক্লিক করবে, তার আনসার দিল, ও ডিসিশন শেষ, ক্লোজ করে দিয়ে ডিসিশন শেষ, কিন্তু ডিসিশন মেক করা হয়ে গেল।
লিখতে গেলেও একটু ইয়া হয়। এইগুলোকে হচ্ছে আমরা ইউজার এক্সপিরিয়েন্স বা যতটা তুমি একটা মানুষকে কমফোর্ট দিবা, যত ইজি ইউজার এক্সপিরিয়েন্স মূল বক্তব্য হলো যত ইজিতে তাকে তুমি ডিসিশন মেক করতে হেল্প করো বা প্রোডাক্টটা কিনে চলে যাবে যত সহজ। দ্যাট ইজ দ্য থিং। এই জিনিসগুলো আমাদের মাথায় রাখিতে হইবে। কালার সাইকোলজি পড়ার আগে আমরা আরেকটু জিনিস পড়ে নিই আর এটা আমাদের একটু বোঝার ব্যাপার স্যাপার আছে স্যার। যেমন ধরেন যে যেমন ধরেন যে আমরা কেন একটা প্রোডাক্ট প্রত্যেকটা প্রত্যেকটা ই কমার্স বিজনেসের ক্ষেত্রে দেখবেন যে মানুষের এই আমরা ইমেজটা এই সাইডেও তো রাখতে পারি, কেন এখানে রাখি, কেন এখানে রাখি, এটা আমাদের বোঝার একটু ব্যাপার আছে। মানুষের ব্রেনটাকে তিন ভাগে ভাগ করা হয়। আবার আরেক দিক থেকে বলা হয় যে লেফট ব্রেন আর রাইট ব্রেন। আমরা এই জিনিসগুলো কিন্তু আপনারা জানেন, আপনারা যারা ওই যে মানে বহু গবেষণা আছে ওই আইনস্টাইনের ব্রেন নিয়ে আর কি, হ্যাঁ ওই ব্রেনটারে আহ 200-300 টুকরা করে বিভিন্ন গবেষণা আছে কিন্তু, হ্যাঁ। তো মানুষের লেফট ব্রেন রাইট ব্রেন থাকে। লেফট ব্রেন গুলো মানুষ একটু কপি টপি করার চেষ্টা করে। দেখবেন মানুষ কথা বলার সময় আপনি কোনো একটা একটা মানুষকে যখন কথা বলতেছেন তখন দেখবেন যে অনেক সময় সে বাম চোখটা উঁচু করে। তার মানে তখন আপনি দেখবেন যে ওর লেফট ব্রেনটা সে কাজ করানোর চেষ্টা করে। আর যখন দেখবেন আপনি ডান চোখটা ইয়া করে চিন্তার জগতে চলে যায় তখন ও রাইট ব্রেনটা খাটানোর চেষ্টা করে। তো লেফট ব্রেন গুলো সাধারণত এই কপি পেস্ট এই ধরনের চিন্তা চেতনা করে। রাইট ব্রেন সবসময় হচ্ছে যে ইয়া করে কি বলে, রাইট ব্রেন সবসময় হচ্ছে তোমার ক্রিয়েটিভ জিনিসপত্র প্রসেস করার জন্য রাইট ব্রেনটা ব্যবহার করা হয়। এছাড়াও দেখবেন যে অনেক সবার বাড়িতেই প্যারালাইসিস রোগী ভুগি আছে দুই একজন আর কি, ঘরে 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 তো বাংলাদেশে এখন প্যারালাইজড রোগী, ক্যান্সারের রোগী, ডায়াবেটিসের রোগী আপনি জানেন। মানুষের লেফট ব্রেন নিয়ন্ত্রণ করে মানুষের রাইট সাইডকে, আর রাইট ব্রেনটা নিয়ন্ত্রণ করে মানুষের লেফট সাইড। দেখবেন কেউ প্যারালাইজড হয়ে পড়ে যদি তার ডান সাইডটা ইয়া হয় তাহলে বুঝতে হবে তার লেফট ব্রেনের অংশটা প্রবলেম হয়েছে, কারণ লেফট ব্রেন নিয়ন্ত্রণ করে রাইট সাইড আর রাইট ব্রেন নিয়ন্ত্রণ করে লেফট সাইড। দেখবেন কেউ প্যারালাইজড রোগী হয়ে দেখবেন যে বাম পাশে পা এবং হাতে কোনো বল নাই, অবশ। তার মানে বুঝতে হবে রাইট সাইডের ব্রেনে প্রবলেম হচ্ছে, এবং ব্রেন স্ট্রোক হলে এই ধরনের ঘটনাগুলো বেশি ঘটে। এখন সাধারণত ইমেজ বা ভিজুয়াল জিনিসগুলো আমরা হচ্ছে যে ইমেজ বা ভিজুয়াল জিনিসগুলো মানুষের রাইট, ওই যে ক্রিয়েটিভ জিনিসগুলো, ইমেজ বা ভিজুয়াল জিনিসগুলো মানুষের রাইট ব্রেন প্রসেস করে। আর নাম্বার বা টেক্সট রিলেটেড জিনিসগুলো মানুষের হচ্ছে লেফট ব্রেন প্রসেস করে। এখন প্রশ্ন হলো তাহলে ভাই রাইট ব্রেন যদি আমার ইমেজ প্রসেস করে বা ভিজুয়াল জিনিসগুলো প্রসেস করে তাহলে তো আমার ইমেজটা এখানে দেওয়ার কথা ছিল, লেফটে দিল কেন? কিন্তু ঘটনাটা যেটা ঘটে যে মানুষের লেফট ব্রেন সেন্সরি ইনফরমেশন গুলো বা ইমেজ বা ভিজুয়াল ইনফরমেশন গুলো রিসিভ করে ও প্রসেস করার জন্য পাঠায় হচ্ছে রাইট ব্রেন। বুঝতে পারছেন? যে কারণে হচ্ছে মানুষ এই দিক থেকে লেফট সাইড থেকে রাইটে পড়তে যায়, অ্যারাবিক আলারা বাদে, সৌদি আরবের লোক বাদে বা মিডিল ইস্টের লোক বাদে, ঠিক আছে, বাদ বাকি এটা এই ঘটনাই ঘটে তখন। এই কারণে হচ্ছে আমরা লেফট সাইডে ইমেজ রাখি আর রাইট সাইডে আমরা টেক্সট, এই যে নাম্বার, এই সমস্ত জিনিসপত্র রাখি। কথাটা বোঝা গেছে? এই জিনিসগুলো আমাদের একটু খেয়াল রাখতে হয়, সাধারণত এগুলো হয় না, তারপরে একটু আলোচনা করার চেষ্টা করলাম। আরেকটা ব্যাপার হলো সবসময় মাথায় রাখবেন যে আমরা একটা যখন প্রোডাক্ট পেজ সাজাই তখন আমাদের কিছু কথা লেখা আছে, যে হেডলাইনটা আমি এখানে প্লেস করলাম, রিভিউটা এখানে প্লেস করলাম, তাই না? তারপরে ধরো এখানে বিভিন্ন ধরনের কালার ইয়াটিয়া দিলাম। এরপরে ধরেন আমরা ডেসক্রিপশন গুলো দিলাম, প্রোডাক্টের ডেসক্রিপশন গুলো আমরা এখানে দিলাম, তাই না? প্রোডাক্টের ডেসক্রিপশন গুলো দিলাম। এরপরে হচ্ছে রিসেন্ট শপিং ট্রেন্ডস একটু ইয়া করলো, মানে ওই যে ক্রস সেল করার চেষ্টা করতেছে, সেটাও দিলে কোনো সমস্যা নেই। এই প্রোডাক্টের ডিটেলস বর্ণনা আবার দেওয়া শুরু করবে, দেখেন ভিডিও, ওই প্রোডাক্টের ডিটেলস বর্ণনা দেয়া শুরু করলো। আমরা একটু নিচে নামি, এইখানে এসে প্রোডাক্টের কোন সাইজ, এটাও কিন্তু প্রোডাক্টের ডেসক্রিপশনের মধ্যে বলে, ফিচার বেনিফিট এগুলো বলতেছে আর কি, তাই না? এরপরে আবার হচ্ছে যে আবার সে একটু কোনটার কেমন প্রাইস একটা ধরো কম্পারাইজন বলো, অথবা হচ্ছে যে মেশিন ওয়াশ কিনা, কোনটা করতে পারবা কিনা পারবা, এটাও ফিচার ডেসক্রিপশন ইয়া দিয়ে কিন্তু দেখেন দেওয়ার চেষ্টা করলো। এরপরে হচ্ছে যে আবার ওই প্রোডাক্টের বড় ডেসক্রিপশন, দেন এখানে একটা ভিডিও দিল, দেন দেখেন এখানে একটা শর্ট ডেসক্রিপশন দিল, দেন হচ্ছে এখানে আবার রিভিউ দিল। খুব খেয়াল করে দেখেন, দেন হচ্ছে যে এখানে এসে শেষ আবার ওই রিভিউ টিভিউ গুলো, এখন সব রিভিউ টিভিউ গুলো আসতেছে। কেন আসলে আমরা
এই যে প্লেসমেন্ট গুলো আমরা যে বললাম না, ইউএক্স ইউআই ডিজাইন আমরা পুরো শিখতে পারবো না, কিন্তু একটা প্রোডাক্ট পেজ ঠিক আছে কিনা এটা বোঝার জন্য যতটুকু আমাদের লাগবে সেটা আমাদের জানা, নাহলে কিন্তু ভাই কোনোদিনও সিআরও হবে না বা কনভার্সন রেট বাড়বে না। আচ্ছা, তো একটা স্ট্যাটিস্টিক্স তো আমরা পেয়েছি যে এখানে হচ্ছে যে আমাদের 10 জনে 8 জন এটা পড়ে, নিচেই যায় 2 জন, তাই না? নিচেই যায় 2 জন। তো এখানে হচ্ছে যে হারমান এবিংহাউস নামে এক ভদ্রলোক আছে, উনি হচ্ছে সাইকোলজিস্ট। তো উনি মানুষের ব্রেনের উপর গবেষণা করে দেখেছে, ওই যে আমরা গত ক্লাস আলোচনা করেছিলাম সেন্সরি মেমোরি আছে, বা ওই যে সেন্সরি মেমোরি যেটা 1 থেকে 4 সেকেন্ড, এবং ওয়ার্কিং মেমোরি যেটাকে আমরা শর্ট টার্ম মেমোরি বলি 22 সেকেন্ড। এই জায়গাটার উপরে ওর ওয়ার্কিং মেমোরি, মানে এইটা নিয়েই সে একটার পর একটা যাইতে থাকে আর। তো এইটা গবেষণা করে দেখা গেছে যে মানুষের এই ওয়ার্কিং মেমোটা প্রথমে যা দেখে সেটা মনে রাখতে পারে, আর শেষে যেটা দেখে সেটা মনে রাখতে পারে। বস, প্রথমে যেটা দেখে সেটা মনে রাখতে পারে, আর প্রথমে যেটা দেখে সেটা মনে রাখতে পারে। তো এই জায়গার উপর ভিত্তি করে প্রোডাক্ট পেজ ডিজাইনের সময় এই আহ, মানে এই সাইকোলজিস্টরা বলছে যে ভাই, তোমার যে ইনফরমেশন গুলো মোর মোর ইম্পর্টেন্ট সেইগুলো তুমি একটা প্রোডাক্ট পেজের শুরুতেই রাখো। যেমন দেখেন, ও কিন্তু এখানে প্রোডাক্টের নামটা দিছে, এখানে হচ্ছে যে তোমার প্রাইসটা দিয়ে দিছে, অ্যাজ ওয়েল এস সে কিন্তু একটা রিভিউ দিয়ে দিছে, কারণ রিভিউ যে মানুষের প্রবণতা কাজ করে ইম্পর্টেন্ট জিনিস, তাই না? এরপরে সে মাঝের অংশ থেকে সে ডেসক্রিপশন দেওয়ার চেষ্টা করেছে। এবং মানুষের ব্রেন ভাই, ওই যখন তুমি অনেক বড় লেখো তখন সে মনে তখন সে মনে রাখতে পারে না, তখন সে মনে রাখতে পারে না। আবার মানুষের, আমরা গত ক্লাসে ইয়া করেছিলাম শর্ট টার্ম মেমোরি 22 সেকেন্ড, এখানেও কিন্তু আবার 7টার বেশিও মনে রাখতে পারে, তাই না? 7টার বেশিও কিন্তু সে মনে হয়, 7 থেকে 9টা বলা হয়েছিল, তাই না? 7টার বেশি মনে রাখতে পারে না। এই জন্য ডেসক্রিপশন লেখার সময় তুমি বুলেট পয়েন্ট ব্যবহার করো, ছোট এই যে এরকম বুলেটিং করো, মানে সরি, এরকম হচ্ছে সিরিয়াল মেনটেন করো, মানে যে এইগুলো দেওয়া আর কি। এটাকে কি বলে ভাই আমি জানি না, বুলেটই মনে হয় বলে, তাই না? এটা কি বলে ভাই, এখানে লেখা আছে না? এই জিনিসটাকে কি বলে, চেক লিস্ট বা এই যেটা কি বলে জানি না আর কি। মানে এই জিনিসগুলো ব্যবহার করো, ছোট ছোট মানে এই জিনিসগুলো ব্যবহার করো যাতে ওর কি হয়, যাতে ওর বুঝতে বুঝতে সুবিধা হয়। এবং তুমি ভাই ওই যে 7টা এবং ছোট ছোট করে লেখো, এবং এক একটা মানে এইটা যদি আপনি একটা এসে আকারে লিখতেন কেউ পড়তো না। যেমন ধরেন এই ওয়েবসাইটে দেখেন এই বেটা এসে আকারে লিখে, কেউ পড়বে না, কেউ পড়বে না, এটা কেউ পড়বে না। আমরা এটা কিন্তু ডেটা অ্যানালিসিস দেখতে পারবো যাদব এই জায়গাটা সে কি করছে একটা মানুষ, অথবা এখানে সে কি চাচ্ছে, কাস্টমাররা কি চাচ্ছে। আমরা কিন্তু পরবর্তী যখন হিট ম্যাপ বা রেকর্ডিং দেখবো না, তখন আমরা এই জায়গাটা অ্যানালাইসিস করবো যে এই বেটা এখানে এসে সে আসলে কি করেছে। এটা দেখবেন, আমরা দেখবো যে কেউ পড়ে নাই, কিন্তু এইটা যদি সে এরকম পয়েন্ট আকারে দিত তাহলে মোটামুটি মানুষ পড়তো। এটা কিসের উপর, ওই যে ওয়ার্কিং করে 7টার উপর মনে রাখতে পারে না। এই জিনিসগুলোর উপর ভিত্তি করে এই শর্ট প্যারাগ্রাফ এবং বুলেট কর, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমরা ডেসক্রিপশন গুলো সবসময় বুলেটে রাখার চেষ্টা করি। কিন্তু এই ওয়েবসাইটে কিন্তু আবার ঠিক আছে, এই ওয়েবসাইটে দেখেন ও প্রোডাক্টের ইনফো এতটুকু শর্ট ডেসক্রিপশন মানা যায়, এইটা আবার আরো সুন্দর করে দিছে, এটাও মানা যায়, ঠিক আছে? এই জিনিসগুলো আর সো এই জিনিসটা কিসের উপর ভিত্তি করে, ওই আমাদের ইসের উপর ভিত্তি করে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে সে ক্রস সেল করলে সমস্যা নেই। এখানে এই জায়গাগুলো মানুষ মনে রাখতে পারে না, এই জায়গাগুলো কি মানুষ মনে রাখতে পারে না, ঠিক দেখে যায় বা এই জিনিসগুলো দেখেন, কম ইম্পর্টেন্ট জিনিসগুলো মাঝে দিতে হবে, কম ইম্পর্টেন্ট জিনিসগুলো মাঝে দিতে হবে। লাস্টের দিকে এসে লাস্টের দিকে এসে দেখেন আবার ও রিভিউ দেওয়া শুরু করলো, আমরা কিন্তু লাস্টের দিকে আছি, রিভিউ দেওয়া শুরু করলো। তারপরে দেখেন এখানে এসে আবার প্রোডাক্টের ডিটেলস দিল, এবং এখানেও সে আবার কেন রেটিংস দিল, দেখেন এখানে প্রোডাক্টের ডিটেলস দিয়ে রেটিংস দিল, দেন এখানে আবার সে রেটিংস দিয়ে ইয়া করলো। কারণ হচ্ছে যে মানুষ লাস্টের দিকেও মনে রাখতে পারে, এই জন্য দেখেন সে সুন্দর করে ইয়াগুলোকে ফরম্যাট করে দিয়েছে। যদি এটা যদি এক গদ বাঁধা এরকম এসে লিখতো কেউ পড়তো না, কিন্তু সে সুন্দর করে দিছে। এবং একটা এই এই হারমানে এবিংহাউস এই ভদ্রলোক আবার তারই গবেষণা বলছে যে মানুষের ওয়ার্কিং মেমোরির উপর ডিপেন্ড করে বলছে যে বেশিরভাগ মানুষ তারা লাস্টে যেটা দেখে ওইটার উপর ভিত্তি করে তারা হচ্ছে ডিসিশন মেক করে। এই ওয়েবসাইটে এসে আসলে ডিসিশন কে, কি বিয়ে করবে এই মায়েরে? না, এই মায়েরে বিয়ে করবে এটা কেউ ডিসিশন না। ডিসিশন এই প্রোডাক্টটা সে কি নিবে কি নিবে, মানে অ্যাড টু কার্ট চেক আউট পারচেজ করবে কি করবে না। তাহলে এই প্রোডাক্ট পেজে এসে একটা মানুষ কিন্তু এর বেশি ডিসিশন, দুটো ডিসিশন নিতে পারে।
হয় এটা কাটিয়ে দিয়ে বাউন্স ব্যাক করে চলে যেতে পারে, অথবা সে হচ্ছে অ্যাড টু কার্ট চেক আউট করে পারচেস করে চলে যেতে পারে, এই যে অ্যাকশন নিয়ে। এই জন্য বেশিরভাগ মানুষ তারা হচ্ছে যে, এটা আপনি আজকে থেকে চিন্তা করতে পারেন, আপনিও এই কাজই করেন, এর বাইরে একটু একদম গবেষণা কথা না। মানুষ লাস্টের ইনফরমেশনের উপর ভিত্তি করে সে হচ্ছে যে ডিসিশন নেয়। যে কারণে দেখেন এই ভদ্রলোক আবার এখানে রেটিং মারছে, ওই যে যাতে ওর বায়াসটা কাজ করে, প্রবণতাটা কাজ করে, ও অমুক অমুক বলছে ভালো, ঠিক আছে মার, একটু কাট কর, ঠিক আছে। এবং প্রোডাক্টের একদম যতটুকু না দিলে না ততটুকু সে ডিসিশন দিয়ে এখানে লিখে দিয়েছে, তাই না? সুন্দর করে দিয়ে দিয়েছে। এরপরে দেখেন আরেকটু নিচে নেমে দেখেন এবার সে ইয়া দিয়া শুরু করেছে। তার মানে এই জায়গাটা এসে সে ডিসিশন নেবে, এটা পড়ার পরে সে ডিসিশন, কাস্টমার লাইকে কমফোর্টেবিলিটি নিয়ে এটা দিয়ে সে ডিসিশন নেবে। এই জন্য ইম্পর্টেন্ট কথাগুলো, তার মানে এখান থেকে আমরা ডিসিশন নিতে পারি, বা আমরা কিভাবে বুঝবো যে এই প্রোডাক্ট পেজটা ভালো আছে। এক নম্বর হচ্ছে সুন্দর একটা হেডলাইন, সুন্দর ইমেজ ব্যবহার করেছে, এবং সেটা লেফট সাইডে ব্যবহার করতে হবে, কারণ মানুষের ব্রেন, লেফট ব্রেন হচ্ছে যে ভিজুয়াল, সেন্সরি, ইমেজারি, এই ধরনের ইয়েগুলো সে লেফট ব্রেন রিড করে রাইট ব্রেনের কাছে পাঠায়, যে ভাই তুই প্রসেস কর, জাস্ট রিড করে পাঠায় দেয় রাইট ব্রেনের কাছে, রাইট ব্রেন তখন প্রসেস করে। তো এই জন্য আমরা এটা লেফটে রাখবো, এটা সুন্দর করব। এবং যেগুলো কম ইম্পর্টেন্ট ইনফরমেশন সেগুলো আমরা মাঝে রাখবো। এবং যেগুলো আবার একটা আমরা এখানে কথা বললাম যে মানুষ লাস্টের ইনফরমেশনের উপর ডিসিশন নেয়, এই জন্য হচ্ছে আমরা গুরুত্বপূর্ণ এবং যে বিষয়গুলো আমাদের নিচের দিকে দিলে মানুষ ডিসিশন নিতে সুবিধা হয়, যেমন কাস্টমারের রিভিউ, ইউজার জেনারেটেড কন্টেন্ট, ওই প্রোডাক্টের একটা ফরম্যাটেড ইনফরমেশন, যাতে এট এ গ্লান্স এসে মনে করে বললো ও আমার নেওয়া দরকার, এই ইনফরমেশন গুলো এখানে দিতে হবে। তার মানে দেখেন এই ভদ্রলোক যে জিনিসটা বানাইছে এখানে কিন্তু বহু গবেষণার ফল। কথা বোঝা গেছে স্যার? এই জিনিসটা আমাদের মাথায় রাখিতে হইবে। প্রোডাক্ট পেজ অ্যানালাইজ মানে কি, এখন আমরা কিন্তু বুঝে ফেলবো, যেহেতু আমার মাথার মধ্যে এই জিনিসগুলো আছে, আমার ডেটা আছে, আমি জানি যে একটা প্রোডাক্ট আমার ইউএক্স এর ডিজাইনের দেখা শেখার দরকার নেই। কিন্তু আমি অ্যাজ এ সিআরও এক্সপার্ট আমি এটা দেখে বুঝে ফেলতে পারবো যে ভাই তোমার কোথায় কি আদৌ ঠিক আছে কিনা, আমার হয়ে গেল। এইবার হচ্ছে যে তারপরে আমি, এরপরেও আমি কিন্তু হিট ম্যাপ, রেকর্ডিং, তারপরে ডেটা অ্যানালাইসিস করবো জিএফওর এ। তখন আমরা দেখবো যে আসলে কোথা থেকে বাউন্স ব্যাক করতেছে, এরপরেও কোথা থেকে কোথায় চেঞ্জ করা যায়। কিন্তু একটা স্ট্যান্ডার্ড হলো এটা, এটা হচ্ছে আমাদের কোথা গেছে। আচ্ছা, এবার আমাদের পয়েন্ট হলো বস, যে আমাদের একটা পয়েন্ট হলো যে এই যে অ্যাড টু কার্ট বাটনটা এটা একটু কালার করে রেখেছে। তার মানে অ্যামাজনের একটা কালার আছে, দেখেন অ্যামাজনের এইটা হলো মেনলি সাদা, এবং হচ্ছে এইটা কালার, তার মানে কালোর উপরে ও একটা যে এ থেকে জেড পর্যন্ত এরকম একটা ইয়ে আছে না, গল্প আছে না অ্যামাজনের, কেন এর নিচে থেকে জেড পর্যন্ত, তার মানে অ্যামাজন এ থেকে জেড পর্যন্ত সব ধরনের প্রোডাক্ট বিক্রি করে, এরকম একটা ইয়ে আছে না, পড়াশোনা আছে না, জানেন আপনারা সব। যাই হোক, তার মানে অ্যামাজনের কালার এটা সাদা এবং এটা, তাই না? এবং ঠিক আমাদেরকে আসলে আমরা আসলে মানে এই কালারকে আমরা চেঞ্জ করতে পারবো, ধরুন অ্যামাজন আপনাকে বলো ভাই অ্যামাজন চেঞ্জ করতে পারবো, আপনি পারবেন না, সিআর এক্সপার্ট ওরা বিজনেস ডিসিশন জানাতে। এখানে কোনটা কেমন কালার হবে এইটা আমাদের একটু বোঝার দরকার আছে। আমরা এটা জানি যে প্রত্যেকটা বিজনেসের একটা কি আছে বস, প্রত্যেকটা বিজনেসের, কোথায় গেল রে ভাই, ইউজ কালার সাইকোলজি। প্রত্যেকটা বিজনেস আমরা একটু আলোচনা করি, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে যে শেয়ার এক্সপার্ট আপনাকে কতটা কাজ করে। আমরা একটু কালার সাইকোলজি বোঝার চেষ্টা করি, তারপরে আমি আবার ওই আলোচনা করতে পারি। হ্যাঁ, যে আমরা যে শেয়ার এক্সপার্ট কতটুকু করা দরকার তাকে কালার সাইকোলজি একটু বুঝে ফেলি। আর কালারের সাথে সাইকোলজির একটা দারুণ সম্পর্ক আছে। তার আগে আমরা একটু বুঝে নিই, এইটা হচ্ছে কালার হুইল। এটা আপনারা সবাই জানেন, সবাই আমার কথা আমার মনে হয় জানেন, কারণ হচ্ছে যে এই জিনিসটা মেয়েরা খুব ভালো করে মানে। হ্যাঁ, ওরা এই জিনিসটা খুব ভালো করে দেখবেন যে রোজার ঈদের আগে বা পূজার আগে 1 মাস আগে থেকে মেয়েরা শপিং, কারণ ও যে থ্রি পিসটা কিনবে তার সাথে ম্যাচিং করে তার ঘড়ি লাগবে, তার সাথে ম্যাচিং করে তার স্যান্ডেল লাগবে, তার সাথে ম্যাচিং করে তার লিপস্টিক লাগবে, মানে ইত্যাদি ব্যাপার স্যাপার থাকে। তো এই কালার ম্যাচিংটা যখন আমরা দেখি তখন মানুষের সাইকোলজি কাজ করে এখানে। দেখবেন যে অনেকে বলে হালার পুতে এটা খেয়ে, কিন্তু অনেকে আবার দেখে কিন্তু অনেক সময় তাকায় তাকায় থাকে যে বাহ, মেয়েটা একটা রুচি সম্মত। এইটা মানুষের ব্রেন এভাবে কাজ করে, এটাই সাইকোলজি। তো ধরেন এই কালার হুইলে আমরা যা দেখি, যেমন
এই কালার হইলে এই উপরে নিচে হচ্ছে কম্বিনেশন, যেমন রেডের সাথে গ্রিনের কম্বিনেশন যখন আপনি করবেন তখন সব থেকে বেশি মানাবে। এই ভায়োলেটের সাথে যখন আপনি এই ইয়েলোর কম্বিনেশন করবেন তখন সব থেকে ভালো লাগবে। তারপরে ধরেন এই অরেঞ্জের সাথে যখন আপনি যে এইটারে কি ব্লু ভায়োলেটে যখন কম্বিনেশন করবেন তখন সব থেকে ভালো লাগবে। শার্ট পরলে এটা, প্যান্ট পরলে এটা, ধরেন আর কি, আমি বোঝানোর চেষ্টা করতেছি। তো পৃথিবীতে যত কালার আছে এই কালার 3টা কালার থেকে জন্ম হয়েছে, যেটাকে আমরা বলি হচ্ছে প্রাইমারি কালার। কি কি প্রাইমারি কালার দেখেন? রেড একটা প্রাইমারি কালার। ইলা আমরা যখন ওই 9-10 থেকে ফিজিক্সে পড়তাম আমরা মনে রাখতাম আর কি, আমাদের অবজেক্টিভ আসতো প্রাইমারি কালার কয়টা, কি কি। তো আমরা মনে রাখছিলাম ইলা, ইতে হচ্ছে কি ভাই? লাতে লাল, হতে হলুদ, ইতে কি ভাই এ জানি না আর কি, ভুলে গেছি। তো এটা হচ্ছে রেড, লাল, আর হচ্ছে যে এটা কি ইয়েলো, আর নীলা 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 নীল নীল। নিতে নীল, লাতে লাল, হতে হলুদ, এভাবে মনে রেখেছিলাম আর কি ওই সময়। তো এই 3টা হচ্ছে প্রাইমারি কালার। এই প্রাইমারি এই প্রাইমারি কালার থেকে পৃথিবীর সমস্ত কালারের জন্ম হয়েছে। এটার সাথে এটা মিশাইলে এটা হয়, ওইটার সাথে এই পরিমাণে এটা মিশাইলে এটা হয়, এরকম হয়। বাট আমাদের একটু এতটুকু আমরা জানলাম, এর বিষয়ে আমাদের জানার দরকার নাই। এইটা হচ্ছে সেকেন্ডারি কালার, এইটা হচ্ছে টারশিয়ারি কালার। সম্ভবত দুইটা সম্ভবত দুইটা প্রাইমারি কালার মিশালে সেকেন্ডারি কালার হয়, যেমন রেড আর ইয়েলো। এটা হচ্ছে রেড, এটা হচ্ছে ইয়েলো, এই দুইটা মিশাইলে যে অরেঞ্জ হয় এটাকে আমরা বলেছি সেকেন্ডারি কালার। ইয়েলো আর ব্লু ব্লু মিশালে গ্রিন হয়, এইটাকে বলি আমরা সেকেন্ডারি কালার। এতটুকু যাই বুঝলে হবে। আর টারশিয়ারি কালার হয় সম্ভবত, একটা হচ্ছে সেকেন্ডারি কালার আর একটা হচ্ছে প্রাইমারি কালার। দুইটা প্রাইমারি কালার এই 3টা, এই দুইটার যে এই প্রাইমারি কালারের যে কোনো দুইটা মিশালে হয় সেকেন্ডারি কালার, আর একটা প্রাইমারি কালার আর একটা সেকেন্ডারি কালার মিশালে হয় টারশিয়ারি কালার। এটা আমরা জানলাম আর কি, ধরেন এতটুকু আমরা জানি, এটা আমরা জেনে নিলাম। এতটুকু জানলেই আমরা মোটামুটি বেঁচে যেতে পারবো অ্যাজ এ সিআরও এক্সপার্ট। এখানে একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে, কালারের টেম্পারেচার। এটা আমাদের একটু বুঝতে হবে। এই কালার হুইলের লেফট সাইডে যেগুলো আমরা দেখি এইগুলোকে আমরা বলি হচ্ছে ওয়ার্ম কালার। এগুলো ধরো তোমার প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি মিলেই আছে, যে কারণে কিন্তু আমাদের এইটুকু পড়তে হলো যে দুইটা প্রাইমারি মিশাইলে হয় সেকেন্ডারি কালার, আর একটা প্রাইমারি একটা সেকেন্ডারি কালার হয় টারশিয়ারি কালার। এর মধ্যে সবগুলোই আছে, টারশিয়ারিও আছে, সেকেন্ডারিও আছে, প্রাইমারি কালার আছে। কিন্তু এই কালার হুইলের লেফট সাইডের এই অংশগুলোকে আমরা বলি হচ্ছে ওয়ার্ম কালার, মানে একটু গরম কালার। আর এইগুলো হচ্ছে একটু কুল কালার। এখন ব্যাপার আছে যে এখানে আসলে কি হয় সেটা আমাদের একটু বোঝার দরকার আছে। বস কি হয় দেখেন, মানুষের ব্রেনের এই যে আহ, সামনের যে অংশটা কি জন্য বলে বলে মনে হয় সম্ভবত সেরিব্রাম বলে মনে হয়। এই সেরিব্রাম, থ্যালামাস আর হাইপোথ্যালামাস, এই 3টা অংশ ব্রেনের। এই সেরিব্রামের নিচে ছোট্ট একটা অংশ আছে যার নাম হচ্ছে পিটুইটারি গ্রন্থি। দেখবেন যে নচিকেতার একটা গান আছে যে ভাই বেশি বক বক করে ফেলতেছে নাকি ভাই, আমি কি বেশি বক বক করে ফেলতেছি নাকি নাকি বুঝতেছি না। এগুলো লাগবে আসলে, হ্যাঁ লাগবে আসলে। যাই হোক, দেখবেন নচিকেতার একটা গান আছে যে ভালোবাসা আসলেতে একটা সত্যি যেন, অনুভূতি টনুভূতি মিথ্যে, কেউ দেবে নিরাপত্তা কেউ বিশ্বাস, আসলে সবাই চায় জিততে, ভালোবাসা আসলেতে পিটুইটারির খেলা, আমরা বোকারা বলি প্রেম। তো এই সেরিব্রামের নিচে একটা পিটুইটারি গ্রন্থি আছে। এই গ্রন্থি থেকে এক ধরনের এনজাইম নিঃসৃত হয়। এই নিঃসৃত হয়ে মানুষের সমস্ত শরীরে চলে যায়। তো সাইকোলজিক্যাল মানে আমি চিন্তা করি যে সৃষ্টিকর্তার কি সৃষ্টি ভাই দেখেন, যখন সেই ওয়ার্ম কালার গুলো দেখে তখন ওই পিটুইটারি গ্রন্থি থেকে, তা নাহলে কিন্তু ভালো হয়, পিটুইটারি গ্রন্থিটা দেখলে মানুষ সাথে ভালোবাসতে পারতো না ভাই, বুঝতে পারছেন পিটুইটারির খেলা। তখন তার মধ্য থেকে এক ধরনের ওই এনজাইম নিঃসৃত হয়। যখন সে উত্তেজিত হয়, এই কালার গুলো যখন দেখে উত্তেজিত হয়, দেখবেন গ্রামগঞ্জের মানুষ আমরা যারা, এড়ে গরু যখন লাল টাইপের শার্ট টাট পরে ওর সামনে যান না, দেখবেন তো এড়ে গরু কিন্তু ষাঁড় যেটা মানে দড়ি ছিঁড়ে ঢুস ঢুস দিতে আসে আর কি।
মানে ওর ব্রেনে তখন উত্তেজনা তৈরি হয়, মানুষের ব্রেনে স্ক্যারসিটি তৈরি হয়, মানুষের ব্রেনে ভীতি তৈরি হয়, মানুষের যে ব্রেনে কনসাসনেস তৈরি হয় যখন আমরা ওয়ার্ম কালার দেখি, এটাই সাইকোলজি। আর যখন আমরা কুল কালার দেখি তখন আমরা শান্ত হই, তখন আমরা শান্ত। দেখবেন যে মানুষটা খুব এক্সট্রোভার্ট, মানে মাথা টাথা নষ্ট করে ফেলে আর কি, প্রচন্ড দুষ্টু, এদের কাছে জিজ্ঞেস করবে ভাই তোমার প্রিয় রং কি, দেখবেন এইগুলোর ভিতর থেকে কোনো একটা বলবে। যারা একটু শান্তশিষ্ট ইন্ট্রোভার্ট, তারা দেখবেন বলবে যে ভাই এর মধ্যে কোনো একটা কালার দেখবেন তারা বলবে। এটা এভাবেই কাজ করে হিউম্যান সাইকেল। এখন এইটা আমরা কেন করলাম, এটা আমাদের পয়েন্ট না? এটা দেখেন আমাদের এই ক্যানভাতে এই জিনিসগুলো খুব সুন্দর করে দেয়া আছে। আমরা আসলে কেন পড়লাম এটা, সাইকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে, আমাদের সাইকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আমাদেরকে দেখতে হবে যে ওই ভদ্রলোকের যে ব্র্যান্ড কালার, ওই ভদ্রলোকের যে ব্র্যান্ড কালার, ওই কালারকে কম্বিনেশন করেই একটা ওয়েবসাইটে তুমি দুইটা বা তিনটা কালার ব্যবহার করতে পারো। একটা দুইটা তিনটা, মোবাইল অ্যাপ ট্যাপের ক্ষেত্রে আরো অনেকগুলো কালার ব্যবহার করে, কিন্তু একটা ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা একটা দুইটা ম্যাক্সিমাম তিনটা কালার ব্যবহার করি। দেখেন আমরা যদি এখানে দেখি, আমরা যদি অ্যামাজনের ওয়েবসাইটটা দেখি, আমরা কিন্তু এখানে তিনটার বেশি কালার দেখতে পাচ্ছি। একটা ব্ল্যাক দেখতেছি, একটা যে ইয়েলো দেখতেছি, আর একটা হোয়াইট দেখতেছি। এর বাইরে কিন্তু আর কিছু দেখতেছি। তো যখন কোন একটা ব্র্যান্ড, যেমন ধরো এই ব্র্যান্ডটার কথা যদি আমরা চিন্তা করি, আপনি চিন্তা করেন যে কত বড় একটা প্রবলেম এই ওয়েবসাইটে, এখানে এর লোগোই নেই। দেখছেন আমি প্রোডাক্ট পেজে আসছি, লারিবের লোগোই নেই। দারুণ একটা ব্যাপার তো, এখানে লারিবের লোগোই নেই। আচ্ছা, ওনার আছে আছে মাঝখানে রাখছে, মাঝখানে রাখছে, আরে মাঝখানে রাখছে। লোগো টোগো গুলো মানুষ হচ্ছে সেই দেখতে, কারণ হচ্ছে যে এগুলো কি ইমেজ টাইপের। ওই যে আমার লেফট ব্রেন পাঠাইছে টেক্সট রাইট ব্রেনের কাছে, প্রসেস করে দেখলো এখানে কোনো ইমেজ নাই, টেক্সট আছে, ভাইব না। যাই হোক, এটা এখানেও দিতে পারতো, এখানে দেশে কোনো সমস্যা নাই, বাট এটা এখানে দিলেই ভালো হতো আর কি, লোগোটা আর কি। হ্যাঁ, যাই হোক, ও লোগোটা ব্যবহার করছে। এবার লারিবের লোগো এটা না, এই ইমেজের ক্ষেত্রে এখানে এরকম ব্যবহার করেছে। আমরা যদি এই লোগোটা দেখি, এখানে দেখেন ওই ভদ্রলোক এখানে আসলে অনেকগুলো কালার ব্যবহার করেছে আর কি। একটা ব্র্যান্ড করার সময় এতগুলো কালার ব্যবহার করা উচিত না, কারণ এই কোম্পানি যখন জন্ম হয় তখন ওর ব্র্যান্ড ম্যানেজার ছিল না। এই জন্য দেখেন এখানে অনেকগুলো কালার ফালার আছে আর কি। হ্যাঁ, তিনটা চারটা কালার থাকলো কোনো সমস্যা নেই, থাকতেই পারে, তিনটা কালার এনাফ। তো এই ওয়েবসাইটটা যখন, এই ওয়েবসাইটে তখনই আপনার ভালো লাগবে, তখনই আপনার ভালো লাগবে এই কালার হুইলের সাথে কম্বিনেশন করে তুমি যদি বানাও। তো কালার হুইলে আমরা উপরে আর নিচে দেখতে পারি, তাই না? কিন্তু আরো তো ব্যাপার স্যাপার আছে আর কি। এই জন্য কালারের অনেকগুলো ব্যাপার আছে। যেমন ধরেন আমরা যদি এই যে, এটা হচ্ছে কমপ্লিমেন্টারি কালার দুইটা, যেমন এই কালার আর এই কালারের, তুমি আমাদের ওয়েবসাইটে, আমরা আমরা তো আর তার লোগো চেঞ্জ করতে পারবো না বস। তাহলে তার লোগোতে যে কালার ফালার আছে, তার লোগোতে যে কালার ফালার আছে সেই কালারের সাথে, যেমন এখানে ব্র্যান্ডে ক্লিক করলে একরকম হচ্ছে, যখন আমি এখানে মাউসটা নিয়ে যাচ্ছি এক কালার হচ্ছে, এখানে নিয়ে গেলে এক ধরনের কালার হচ্ছে, তাই না? আমি যখন নিচে আসতেছি এখানে মাউস রাখলে, তার মানে কি আমরা আসলে চেষ্টা করব যে ওর যে ব্র্যান্ড কালার আছে এই কালারের সাথে ওর ওয়েবসাইটে যেখানে যেখানে কালারের ব্যাপার স্যাপার আছে সেইটা অ্যাকর্ডিং টু কালার হুইল সামঞ্জস্য আছে কি, এইটা আমরা চেক করে দেখবো। যদি না থাকে তাহলে হয়তো এই লোগো তো আমরা চেঞ্জ করতে পারবো না, কিন্তু এর সাথে, কারণ লোগো তো চেঞ্জ করতে, এটা তোর ব্র্যান্ড কালার, এই ব্র্যান্ড কালারের সাথে সামঞ্জস্য রেখে হয়তো আমরা এই কালারটা চেঞ্জ করার, ক্লায়েন্টকে আমি বলে দিব যে ভাই তুমি এই কালারটা এইভাবে রাখো। বুঝতে পারছেন? আচ্ছা, এখন পয়েন্ট হলো যে ধরেন কোন একটা ওয়েবসাইটে দুইটা কালার ব্যবহার করছে, আমাদেরকে চেক করে দেখতে হবে যে, যেমন ধরেন সেটা বিভিন্ন, আপনি যদি এটা সরান, এটা যদি এরকম করেন, এরকম ঘুরান টোরান, হ্যাঁ, যেখানে মন সেখানে নিয়ে যান, ও দেখবেন আপনার সবসময় দুইটা কালার চুজ করে, তার মানে এই কালারের সাথে এই কালারের কম্বিনেশন ভালো। যদি তুমি কি তিনটা কালার নিতে চাও, তাহলে আমরা দেখি এখানে তিনটা কালার পাচ্ছি দেখে, তার মানে হচ্ছে তুমি যদি এটা ধরে একটু টান টুন মারো অথবা তুমি লালের দিকে যাও, তাহলে ধরেন এই তিনটা কালার কম্বিনেশন ভালো। এখন আমাদের দেখতে হবে যে ক্লায়েন্ট তার ব্র্যান্ড লোগোতে কি ব্যবহার করেছে, ওই কালারটাকে মেন কালার ধরে বা কাছাকাছি ধরে আমাদেরকে ধরেন এইখানে একটু ঘোরাঘুরি করলেন ক্লায়েন্টের ব্র্যান্ড, অথবা যে পিক্সি নামে একটা এক্সটেনশন আছে, ওই এক্সটেনশন নিয়ে আপনি কালারের হেক্সাডেসিমাল কোড কত ওটাও নিতে পারেন।
ওই কোডটা এখানেও দিয়ে দিলে পরে আপনার মেন কালারটা পেয়ে যাবেন। যেমন ধরেন আমরা ধরো যে ধরো কালার কোড দিলে হবে, কালার এইচটিএমএল কালার কোড, এইচটিএমএল কালার কোড। আপনি কি করবেন যে ক্লায়েন্টের ব্র্যান্ড কালারটা নিলেন, ধরেন ক্লায়েন্টের ব্র্যান্ড কালারটা নিলেন, ধরেন আমরা ধরো এইটা নিই, ধরো আমরা এইটা নিই, এইটা ধরো আমরা নিলাম, এটা কি হেক্সাডেসিমাল ফরম্যাট আছে? হ্যাঁ। এইটা নিয়ে ধরেন আমরা এখানে একটা ইয়া দিতে হবে, এটা এই যে হ্যাশ দিতে হবে, ফেলে দেবে, এই যে দিলেন না, ও ঠিকই কিন্তু আমার তিনটা কালার বাছাই করেছে। তার মানে পিক্সি নামে একটা অ্যাপ আছে, পিক্সি নামে একটা এক্সটেনশন আছে, ওই এক্সটেনশনটাকে সিলেক্ট করে যখন আপনি হচ্ছে যে এই লোগোর উপরে ধরবেন, তাহলে এই লোগোতে কোন ব্র্যান্ড কালার ব্যবহার করছে, ওই ব্র্যান্ড কালারের হেক্সাডেসিমাল কোড কত, যেমন আমরা এটা পাইলাম, এরকম একটা কোড পাবেন। ওই কোডটা নিয়ে আপনি এখানে ফেলে দিন। যদি তিনটা কম্বিনেশন করতে চান, তাহলে এখানে ফেলে দেওয়ার সাথে সাথে ও ওইটার কাছাকাছি কোন তিনটা কালার তোমার কম্বিনেশনের জন্য ভালো, আপনি এই তিনটা কালার হেডারে, ফুটারে, বাটনে, অথবা দেখবেন যে অনেক সময় হচ্ছে যে ধরো কোনো একটা ভুল হয়েছে, যেমন ধরেন যে আপনি ধরেন আপনি চেক আউট ফর্ম ফিল আপ করতে, যে এগুলো আমি আলোচনা আছে পরবর্তীতে, ধরেন আপনি চেক আউট ফর্ম ফিল আপ করতে আপনি নামের ইমেলের জায়গায় নাম লিখে ফেলছেন, তখনও আপনাকে একটা পপ আপ বা একটা নোটিফিকেশন দেয় না? এই ধরনের ইনফরমেশন গুলো একটু রেড কালার গুলোতে দেওয়া, মানে ওয়ার্ম কালারে দিতে হয়, কারণ এটা তো ওয়ার্নিং, ওয়ার্ম কালার দিতে হয়। তো তুমি কোন কালার গুলো দিবা কি না দিবা, অনেক জায়গায় তুমি এই কালার ব্যবহার করো, তো ওই কালার গুলো ব্যবহার করার সময় তুমি বস হচ্ছে যে ইয়া করবা, এইরকম কম্বিনেশন করে নিবা। কারণ ব্র্যান্ড কালার চেঞ্জ করার আমার ক্ষমতা নেই, কিন্তু অ্যাজ এ সিআরও এক্সপার্ট এর সাথে আমার এই সিটিএ বাটনের মানে, কারণ আমি তো এখন চাই যখন আমি এখানে ওয়ার্ম কালার দিব, যখন সিটিএ বাটনে ওয়ার্ম কালার দিব, তখন ওর ভিতরে উত্তেজনা কাজ করে, পিটুইটরি গ্রন্থ থেকে একটা রস নিঃসৃত হয়ে এনজাইম নিঃসরণের সমস্যা হয়, তখন ওর ভিতরে উত্তেজনা হবে, মারো ক্লিক, এইটা আমার করাই তুই বস। এই জন্য কিন্তু বস আমরা এই কালার সাইকোলজি পড়লাম আর কি, হ্যাঁ, এই জন্য হচ্ছে আমরা এই কালার সাইকোলজিটা পড়লাম, যে ব্র্যান্ডের সাথে দেখবেন যে আপনি মোটামুটি সে যাই ব্যবহার করুক একটা কম্বিনেশন সে রাখে। তো সাধারণত কেন আমরা এটা পড়লাম, ওয়ার্ম কালার গুলো আপনি ব্যবহার করবেন সিটিএ বাটন গুলাতে, সেটা চেক আউটে বলো, আর ধরো অ্যাড টু কার্ট, প্রথমে অ্যাড টু কার্ট করে, তারপরে চেক আউটে, তার মানে আমরা এখানে ধরো আমি অ্যাড টু কার্ট করলাম এই কালারটা, তাই না? এই কালারটা কি দেখেন তো ওয়ার্ম কালারের মধ্যেই মনে হয় পড়ে, ওয়ার্ম কালারের মধ্যেই পড়তেছে, তাই না? সো এটা ঠিক আছে, এটা তুমি ইউজ এবং সামঞ্জস্য আছে, তাই না? সামঞ্জস্য, আমি অ্যাড টু কার্ট করলাম, অ্যাড টু কার্ট করার পরে দেখেন এখানে আর একটা বাটন আসলো, কিন্তু এখানে একটা বাটন আসলো, এই বাটনে কিন্তু তুমি কিন্তু কোনো কালার রাখোনি, এখান থেকেও কিন্তু প্রচুর মানুষ, 70% মানুষ এই অ্যাড টু কার্ট থেকে বাউন্স ব্যাক করে। তার মানে অ্যাড টু কার্ট করে কিন্তু কেনে না, কতজন, 100 জন, যদি 100 জন আসলে কতজন, মানে 100 জন আসলে 30 জন চেক আউট পর্যন্ত যায়, 70 মানে 70 জন মানুষে ইয়া চলে যায়, মানে বাউন্স ব্যাক করে চলে যায়, অ্যাড টু কার্টের পর আর চেক আউটে যায় না। তার মানে এটা কিন্তু একটা বিশাল ডাটা ভাই। তার মানে 70 জন মানুষের মধ্যে 20 জনও নিতে পারতে, তোমার কনভার্সন রেট বেড়ে গেল। এখানে কিন্তু বাস তুমি কোনো কালার রাখোনি, রেড কালার রেখেছো, সরি ব্ল্যাক কালার রেখেছো। ব্ল্যাক কালার অবশ্য পশনেস বুঝাই, কিন্তু ব্ল্যাক কালার দেখেন এখানে নাই। সো এখানে যদি ভাই ওইটার সাথে সামঞ্জস্য রেখে আপনি এখানেও ভিউ কাট বা চেক আউটে যদি ওই কালারটা ব্যবহার করেন, তাহলে কিন্তু ওর মাথার মধ্যে আবার ওই ধাক্কা খাইতো, ওয়ার্ম কালার, উত্তেজনা তৈরি হয়ে যেত। সো এটা একটা ব্যাপার আছে বস, তাই না? এরপরে ধরো চেক আউটের পরে তুমি একটা প্লেস অর্ডারে ক্লিক করো, এখানে নাম ফোন নাম্বার দিয়ে, এই জায়গাটাও কিন্তু আমরা কালার ব্যবহারটা করতে পারি, ঠিক আছে? সো এই যে প্লেস অর্ডার, এখানেও কিন্তু তুমি কোনো কালার ব্যবহার করো, আমাদের এই কালার ব্যবহার করতে হবে, ঠিক আছে? কি কালার? এই ওয়ার্ম কালার, কারণ কি ওই পিটুইটারি গ্রন্থিতে নিঃসৃত হবে, তখন ওর ভিতরে উত্তেজনা কাজ করে, তখন ও ক্লিক মারবে, কিন্তু এটা কিন্তু করনি, ঠিক আছে? আচ্ছা, এখন পয়েন্ট হলো বস, যে এই যে আমি এখানে একটা কথা লিখেছিলাম, যে ক্লিয়ার কনসিস্টেন্ট সিটিএ, ক্লিয়ার অ্যান্ড কনসিস্টেন্ট সিটিএ, কনসিস্টেন্ট মানে কি একটার সাথে একটা সিমলেস, ধারাবাহিকতা, বিরামহীন, তাই না? সিমিলার, তার মানে তুমি এই যে তুমি অ্যাড টু কাট করলা, অ্যাড টু ক্লিয়ার, ক্লিয়ার মেসেজ হতে হবে। ধরেন অর্ডার, যদি এখানে প্লেস অর্ডার না লিখে শুধু অর্ডার লিখতো, তাহলে ইউ আর ভোদাই, ইয়া হয়ে যেত, কিন্তু কাস্টমার কিন্তু অর্ডার মানে, কিন্তু যখন তুমি বলতেছো প্লেস অর্ডার, তখন কিন্তু বলতেছে অ্যাকশন, মানে তুমি অর্ডার করতে বলতেছো, ক্লিয়ার। এবং এই যে তুমি অ্যাড টু কার্ট, দেন চেক আউট, এখানে কালার এবং ক্লিয়ার, চেক আউট, দেন মানে কনসিস্টেন্ট, ওইটার সাথে অ্যাড টু কার্টের পরে কনসিস্টেন্ট, কনসিস্টেন্ট মানে প্লেস অর্ডার, এই যে একটা কনসিস্টেন্সি রাখলা, এইটা মাথায় রাখতে হবে বস। আর এই যে কনসিস্টেন্সি রাখতে হবে, এবং এখানেও তুমি হচ্ছে যে একটা ইউজারকে 3 স্টেপের উপরে নিয়ে যেতে পারো, 3 বা 4 স্টেপ।
3 বা 4 স্টেপের উপরেই যখন তুমি একটা মানুষ নিয়ে যাবে, প্রচুর পরিমাণে বাউন্স হবে, তোমার কনভার্সন রেট কমে যাবে, তোমাকে ভাই ক্লায়েন্ট হায়ার করবে না, টাকা দিবে। কথা বুঝতে পারছেন? এই জন্য বলা হচ্ছে ক্লিয়ার মেসেজ, তুমি যে সিটিএ বাটনে যেটা লিখতেছো সেটা ক্লিয়ার এবং কনসিস্টেন্ট, মানে ওইটার সাথে সামঞ্জস্য রেখেই তোমাকে সামনের দিকে আগাতে হবে। কথা বোঝা গেছে স্যার? এই হলো মোটামুটি। আচ্ছা, এখন ধরো তুমি 4টা কালারও ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। তুমি এখান থেকে যে ট্রাডিক মনে হয়, ট্রাডিকে কয়টা হয়? 3টায় না? না তো 4টা হয় কত? এই টেট্রাডিক, এই যে 4টা কালার সামঞ্জস্য করো, এখান থেকে ঘোরাও। তুমি মেন কালার কোনটা সেই কালারে নিয়ে যাও, তারপরে এরকম ঘোরাতে থাকো। এইবার দেখো তোমার ওয়েবসাইটে এই কালারের সামঞ্জস্য রেখেই তুমি ইয়ে করেছো কিনা। তাহলেই ভাই তোমার কালার সাইকোলজি কাজ করবে এবং কনভার্সন রেট বাড়বে, আদারওয়াইজ বাড়বে না। কথা বোঝা গেছে বস? আচ্ছা, এইবার হচ্ছে যে এই জায়গাগুলো আমি জাস্ট রেখেছি মোটামুটি, আমাদের এটা পড়লে আসলে আমাদের হয়ে যায়। তারপরে হচ্ছে বিভিন্ন কালারের বিভিন্ন মিনিং আছে। যখন মানুষ হচ্ছে যে কোন একটা, এটা এই জায়গাটা আমাদের কিন্তু কোনো কাজ নাই না, কিন্তু যারা ব্র্যান্ড ম্যানেজার, যারা ব্র্যান্ড নিয়ে কাজ করে, মানে প্রথমে ধরো একজন মানুষ বিজনেস ইয়ে করবে, তাহলে বিজনেস করার সময় সে চিন্তা করে একটা প্রোডাক্ট ডেভেলপ করার চেষ্টা করে। কি প্রোডাক্ট? কিসের উপর ডিপেন্ড করে? এ গ্রুপ অফ পিপল যাদের এই প্রবলেম আছে। কি প্রবলেম আছে? ঢাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়া যায় না। তো ঢাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়া যায় না, তাহলে কি সলিউশন? পাঠাও বের করলো যে ভাই তোমার রাইড শেয়ারিং সলিউশন। তাহলে এখানে হয়ে গেল, তাহলে এখানে হয়ে গেল যে তার মানে আমি হচ্ছে এই গ্রুপ অফ পিপল যাদের এই প্রবলেম আছে সেইটা সলিউশন দিব। এইটা হলো আমার প্রোডাক্ট, পাঠাওয়ার রাইট। এইবার পাঠাও একটা রিসার্চ করবে, অ্যানালাইসিস করবে। এটা হচ্ছে তোমার এই বায়ার পার্সোনা তৈরি করবে। বায়ার পার্সোনা মানে যে আমার কাস্টমার কারা হবে, তাহলে যারা অ্যাপ ইউজ করতে পারে, তার মানে ইয়াং জেনারেশন। আচ্ছা, তো ইয়াং জেনারেশন শিক্ষিত, তারাই তাদের কাস্টমার হবে, তাছাড়া তো হবে না। কারণ ইয়াং জেনারেশন সাথে অ্যাপটা ইউজ করে 65 বছর একটা মানুষ, হ্যাঁ শিখাইলে পারবে কিন্তু খুব পার্সেন্টেজ কম। কিন্তু মেজর কাস্টমার কোথায়? পার্সেন্ট এরকম। এইবার তারা কারা? ইন্টারমিডিয়েট পড়ে নাকি অনার্স পাস করে চাকরি করে, কোনটা? তাহলে আমি ধরলাম যে 2টা সেগমেন্টই আছে, যারা ভার্সিটিতে পড়ে, যারা ইন্টারমিডিয়েট পড়ে, এবং যারা চাকরি করে, কারণ অফিসে যেতে হয় সকালবেলা, ঘুম ভাঙে না এই ঢাকার এই প্রান্ত থেকে। তার মানে হচ্ছে যে এখানে আমরা যে একটা ডেমোগ্রাফিক প্রোফাইল তৈরি করলাম, তাদের এজ এত থেকে এত, মেল ফিমেল বোথ হতে পারে, তাদের বয়স এত থেকে এত হতে পারে, তাই না? এদের এক ধরনের ইন্টারেস্ট আছে আর কি, তাই না? এবারে প্রোডাক্টটা কি? এটা একটা টেকনোলজিক্যাল প্রোডাক্ট, ওদিক কিন্তু আবার ট্রান্সপোর্টের ব্যাপার। তাহলে এই বিজনেসের সাথে যায় এমন একটা কালার সেট করতে হবে আমাদের। এই জন্য বিভিন্ন কালারের বিভিন্ন মিনিং আছে, এগুলো আমাদের আলোচনা করার বিষয় না। বাট ব্র্যান্ড ম্যানেজারদের যখন, এবার ব্র্যান্ড ম্যানেজারের কাজ, ভাই আমার এই হলো স্যার, এই হলো আমার প্রোডাক্ট, এই হলো আমার টার্গেট অডিয়েন্স, বা এর একটা তোমার বায়ার পার্সোনা দিলাম, তুমি এদের উপর চিন্তা করে কোন কালারটা, কেন রবি লাল ইউজ করে, কেন হচ্ছে ইয়াংদেরকে টার্গেট করে, ওই যে ওর নাম কি রে ভাই, রবির আর এক ভাই কিনে নিছে, ও আরে ছিল আগে 016, কি নাম্বার কি জানেন না, ভুলে গেছি আর কি। এই যে ইয়াংদের নিয়ে কাজ করবে, দেখবেন যে ওদের ইমেজ, ওদের কন্টেন্ট, ওদের কালার ইউজ করা, দেখবেন সব ইয়াংদের কেন্দ্রিক চিন্তা করা। ঠিক আছে, কি যেন এটার নাম ভাই? এয়ারটেল, এয়ারটেল দেখেন, এয়ারটেল, দেখেন এই যে এই কালার তারা ব্যবহার, এয়ারটেল, দেখেন ওদের কালার কম্বিনেশন সব এয়ারটেল। এই কালারের মিনিং কি ভাই? দেখেন এখানে লেখা আছে এই যে প্যাশন, এনার্জি, এক্সাইটমেন্ট, ডেঞ্জার। কারণ ইয়াংদের নিয়ে দেখবেন যে সব ভার্সিটির পোলাপান, কলেজের পোলাপান সব ওই এয়ারটেল সিম, ওরা এটা নিয়ে কাজ। সো এইগুলোর উপর ভিত্তি করে, বাট আমাদের পড়ার বিষয় না, আমাদের পড়ার বিষয় ছিল ওইটুকু যে আমরা এখানে কোন কালারটা ব্যবহার করব যাতে ওই পিটুইটারে রস নিঃসৃত হয় এবং একটু কাটে ক্লিক করে। কথা কি বোঝা গেছে না যায় নাই? এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে একটু শুনি তো দেখি। এই ছিল আমাদের প্রোডাক্ট পেজ অ্যানালাইসিস। এরপর কারো কোনো কথা আছে কি? না ভাই, একটা কথা নেই ভাই। ভাই, প্রসেস করতে হবে তো বুঝলেন, তাই এটা আর কি অ্যাকচুয়ালি। চমৎকার। আমাদের আরো দেখতে হবে অসাধারণ আলোচনা আর কি, এটা আমাদের দেখে আরো একটু বুঝতে হবে আর কি। স্যার একটু লারিবের প্রোডাক্ট পেজে দেবেন স্যার। এই ভিডিওটা দেখতে হবে মিনিমাম 3-4 বার এবং রিয়েলাইজ করবে। জি ভাই। গেলাম।
স্যার প্রোডাক্ট পেজে স্যার, যে কোনো একটা প্রোডাক্ট পেজে 99, আমি উইমেন প্রোডাক্ট একটু বেশি দেয় বুঝছেন, আর এই টিউনিক ইউনিকই যান স্যার, ইউনিকে একটু দেখছিলাম যে বেশি দেয় আর কি। ভালো দেখা যায়। গেলাম ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট পেজ আর কি স্যার, একটু জিনিস একটু বুঝতে। গেলাম স্যার একটু নিচে স্ক্রল করেন স্যার, এখানে দেখেন স্যার তারা প্রোডাক্টের ডিটেলটা, ওই স্যার একটু উপরে যান, প্রোডাক্ট ইনফো আর ডিটেলটা ওরা করছে কি একটা ইনার টেক্সের ভিতরে দিছে। এটা যদি ইনার টেক্সের ভিতরে না দেয়, এরা যদি ডাইরেক্ট সরাসরি আমাদের মতো না, সরাসরি মানে এইটা দিত। হচ্ছে তুমি বলতে পারো না বস, কেন বলতে পারো না জানো? এটা ঠিক আছে, মানে আমাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী ঠিক আছে, হ্যাঁ। জি স্যার। এখন আমাদের এই যে পরবর্তীতে যখন আমরা ডেটা অ্যানালাইসিস করব, তখন আমরা বলতে পারবো যে এটা ঠিক আছে কিনা আছে। এমনিতে ঠিক আছে, বুঝতে পারছেন ব্যাপারটা আমার? কিন্তু স্যার এটা তো এমনিতে মনে এটা করেন ঠিক যখন আছে, একটা তবে 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 এখানে কথা আছে। এখানে কথাটা হলো বস, ওই মিলার নামে এক সাইকোলজিস্ট আছে, উনি একটা কথা বলেছে যে ডাটা সাঙ্কিং নামে একটা শব্দ আছে, CHUNKING। প্রশ্নটা করার জন্য ধন্যবাদ। যখন তোমার অনেক ডেটা হয়ে যায়, তখন সেই ডাটাগুলোকে তুমি গ্রুপ করা মানে চাঙ্কিং করা মানে খন্ড খন্ড করতে পারবা। তো যখন ও দেখেন, ও মোটামুটি ওর ইনফরমেশন গুলো, এখানে এক ধরনের ইনফরমেশন একটা চাঙ্কিং করলো, এখানে একটা ইনফরমেশন, সেখানে একটা করলো, এখানে একটা information, সেখানে করলো। এখন এইভাবে ভিজুয়াল দেখালে ভালো হতো, তারপরে ক্রস সেলের জন্য নিচেতে রিলেটেড আইটেম এগুলো দিলে ভালো হতো। সেগুলো আমরা আলোচনা করব কখন জানেন? এমনিতে ঠিক আছে, বা স্ট্যান্ডার্ড এখানে ক্রস সেলিংটা করা দরকার ছিল, এটাও স্ট্যান্ডার্ড, বাট এমনিতে ঠিক আছে। এখন আমরা ডাটা অ্যানালাইসিস করে দেখবো, এর পরবর্তীতে যখন ডেটা নিয়ে খেলা করব, তখন আমরা দেখবো ক্লায়েন্টরা আসলে কি করতেছে, এখানে তার চাওয়া পাওয়া কি, সে কি এটা এইভাবে দেখতে চাচ্ছে নাকি এইভাবে দেখতে চাচ্ছে, তখন আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। এমনিতে একেবারে খারাপ ভালো আছে। জি না স্যার। স্যার ঠিক আছে স্যার, কিন্তু স্যার একটা ইউজারের বিহেভিয়ার যদি মনে করেন স্যার অনেকে আমরা যদি সামনে পাই তাহলে আমরা ইজিলি ভাই দেখি। সেই কথাটাই বললাম, এখানে যে খারাপ আছে তা না, ডাটা সাইন্স এখানে ক্লিক করলে সেটা দেখতে পারে, খারাপ নাই একেবারে। অনেকে তো এভাবে ক্লিক নাও ইউজ করতে করে, পারে। অনেক ব্র্যান্ড এভাবে ইউজ করে, কোনো অসুবিধা নাই। জি বাট স্যার বুঝতে ওইটা পারছি। আপনি এভাবে বলতে পারেন না, কারণ সিআরওর কোনো রুলস রেগুলেশন, এটা একটা স্ট্যান্ডার্ড। এইভাবে করে অনেকে সাকসেস হচ্ছে, সেটার উপর আমরা কথা বলতেছি, কিন্তু ফুল ডাটা দেখে আমার। আবার কি জানেন, এই ওয়েবসাইট একরকম বিহেভ করতেছে, আর একটা ওয়েবসাইটে সেম ভাবে করছেন, কিন্তু ওই ওয়েবসাইটের ইউজাররা ওইভাবে বিহেভ করে না। সেম কাস্টমার, সেম সাইকোলজি, সেম অডিয়েন্স, কিন্তু করে না। সো আমাদেরকে ওই ডেটার উপরেই কথা বলতে হবে। কথা কি বোঝা গেছে না? যায় না চিল্লা, জি স্যার বুঝছি স্যার। বেশি বাড়াবাড়ি করো তো। স্যার কারো কোনো কথা আছে নাকি ক্লাস শেষ করে দেবো? আচ্ছা, এটা করেন, এটা করেন, লাইফ চেঞ্জ হয়ে যাবে। অনেক দামি স্কিল, এটা বোঝার ক্ষমতাও নাই, কারণ এটা বুঝতে হলেও পড়াশোনা করে, এই আর কি। স্যার আমরা তো মনে করেন কাজ করবো স্যার মিডিয়াম বা একটু লো যারা ওদেরই স্যার, এদের যদি এত কিছু বলি যে এখানে ভিডিও দেন প্রোডাক্ট এরকম দেন, ওরা তো স্যার ভয় আগেই পাকবে, যেহেতু আপনি তো আমার শোনেন একটা কথা পড়াইতেছেন। বলি, হুমায়ুন আহমেদের ডায়লগ, আমার না, হুমায়ুন আহমেদের একটা কথা আছে, এক জায়গা ধনী গরিব সবাই সমান, কি জানেন? এই স্ত্রীর সাথে গ্যাঞ্জাম হয়, ওই রাজারও বাঁধে, যে ফকির মিসকিন তারও বাঁধে। তো এই অ্যামাজনও টাকা জেনারেট করতে চায়, স্মল মিডিয়াম বিজনেস ওরাও টাকা জেনারেট করতে চায়, এই জায়গাটা সবাই সমান। এই তোমার এই তুমি গ্রোথে হেল্প করা, তোমার একটা কনভার্সন বেড়ে যাবে, আর স্মল মিডিয়াম কাজ করবে না, আপনার জানাই সমস্যা আছে, পড়াশোনা করে না। আচ্ছা, জি স্যার। ভিডিও মিনিমাম 3 টাইমস এটা দেখতে হবে, এন্ড রিয়েলাইজ করতে হবে। কথা কি বোঝা গেছে না? যায় না? এন্ড রিয়েলাইজিং। এবং এই শীটটা ভাই, আমি তো স্ক্রিনশট নিয়ে বানাইনি, আপনারা এটা একটু কষ্ট করে বানাতে হবে। তার মানে এই অ্যানালাইসিস রিপোর্টটা বানাতে হবে, যেখানে প্রবলেম আছে স্ক্রিনশট নাও, তার নিচে কি করতে হবে লিখে দাও। আমি যেমন এটা করছি এরকম করতে হবে তা না, আপনি এক একটা ইয়া করেন, যে প্রথমে এই জায়গাটা, যেমন ধরো লারিবের ক্ষেত্রে তুমি যে কোনো একটা ইয়া নাও, লারিবের ক্ষেত্রে ভাই তোমার হেডলাইনে ঠিক না, ঠিক আছে, অথবা তুমি যে ওই শিট করে ফেলো, যে তোমার হচ্ছে যে আহ আহ এখানে হচ্ছে 3টা করে ফেলো, 3টা করে ফেলো, 3টা করে একটাতে ইয়া নেন, লেফট, 3টা করে ফেলে একটাতে সিরিয়াল নাম্বার দেন। সিরিয়াল নাম্বারটা সবসময় ব্যবহার করবে, কারণ মানুষ নাম্বার দেখতে সাউন্ড করতেছেন কেন ভাই? মানে কথা ভালো লাগতেছে না নাকি?
সাবাত ভাই। আচ্ছা, সিরিয়াল নাম্বার দিলে কি হয়, ক্লায়েন্টকে বোঝানো যায় যে তুমি আসলে অনেক কাজ করো, এটা একটা বাস সাইকোলজি। এখানেও চেক লিস্ট আকারে করে আপনি হ্যাঁ, অবজারভেশন চেক লিস্ট নেবেন। আকারে, চেক লিস্ট আছে, এখানে সুন্দর করে ইমেজের ছবিটা নেন, এখানে কি করা উচিত সেটা ইয়ে করেন, অথবা নিচে ইয়ে করেন, চারটা নেন, অথবা এই জিনিসটা ঘুরাই ফেলেন। এই দেখেন, পেজ সেটিংসে গিয়ে, পেজ সেটআপে গিয়ে এইটারে ভাই ল্যান্ডস্কেপ করে ফেলেন, তাহলে একটু বড় হলো। বড় হওয়ার পরে এটার মধ্যে আপনি আরো একটা ইমেজ নেন, এখানে প্রয়োজনে আরো ঘর করেন, কি করা উচিত, মানে এটা নেন সিরিয়াল, তারপরে নেন হচ্ছে যে ওই ইমেজটা দিলেন, তারপরে হচ্ছে তোমার কি প্রবলেম, এবং এর পাশেরটা লিখে দেন কি করতে হবে, অথবা নিচেও এগুলো লেখার পর নিচেও লিখে দিতে পারেন। এইভাবে যদি শিটটি গুলো করেন না, খুব খুশি হবে ক্লায়েন্ট, দৌড়ে গিয়ে টাকা দেবে। তাহলে হোমওয়ার্কের মধ্যে প্রোডাক্ট পেজ অ্যানালাইসিস করেও আমাকে দেখাতে হবে, এগুলো আপনারা দেখাতে পারবেন না, এর জন্য তো আর আপনার ডাটা নেই, কারণ ওয়েবসাইটও লাগবে। সো প্রোডাক্ট পেজ অ্যানালাইসিস করে, প্রোডাক্ট পেজ অ্যানালাইসিস, এই হোমওয়ার্ক গুলো করেন বস, বারবার বলতেছি কাজগুলো করেন, কাজগুলো করেন। এই কোর্সে অনেকেই কিন্তু ভর্তি হতে পারেন না, কেন জানেন? কারণ তারা প্রিভিয়াস কোর্স গুলো করেন, তার মানে অলরেডি কিন্তু ডিসকোয়ালিফাইড। এই কোর্সটা যারা করবেন না, তারা ফিউচারের জন্য হা হতাশ করবেন, আই গ্যারান্টি, লিখে রাখেন। কারণ ওই 29তম পজিশনে না, কিসের জন্য ওই 29তম পজিশনে? কারণ তুমি ডাটা এন্ট্রিতে খুব বেস্ট, তোমার একটা ইমেজ দেবো, তুমি কপি পেস্ট করে একটা লোগো বানায় দিবা, বেস্ট। কিন্তু তোমার মাথা খাটায় কোনো কাজ করতে হবে, এই জায়গা বাংলাদেশের পোলাপান পিছি, যে কারণে আর এগুলো সম্পূর্ণ মাথা খাটার। এর জন্য প্রচুর পরিমাণে পড়াশোনা করা থাকতে হবে। যা পড়ানো হচ্ছে এগুলো করেন, দেখবেন এটা দিয়ে করে খাইতে পারেন। বাদ বাকিগুলো আপনার রিপ্লেসমেন্ট, এআই ইজ কামিং। কথা বোঝা গেছে? বেঁচে থাকলে প্রচুর কথা হবে। স্যার জেন না। হ্যাঁ। স্যার হুম, হুম। আজকে ই কমার্স ওয়েবসাইট নিয়ে আপনি এত ইনফরমেটিভ একটা ক্লাস নিলেন যে আজকের পর থেকে মনে করেন যে সিআরও তো আছে, এছাড়াও আমাদের কনভার্সন রেট বাড়ানোর জন্য একটা ই কমার্স ওয়েবসাইট ইন্টারফেস এভরিথিং এ নিয়ে আর কোনো কিছু কোনো ডাউট থাকলো না। এখন স্যার সমস্যাটা হলো যে সৌভাগ্যজনক ভাবে হোক আর দুর্ভাগ্যজনক ভাবে হোক লিড ওয়েবসাইটের কাজ বেশি আসে। তো আপনি কি আমাদেরকে হ্যাঁ, 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 হ্যাঁ। আপনি মনে হয় ইয়া দেখেন, আপনি সম্ভবত আমাদের কোর্স আউটলাইন দেখেননি আপনার। জি স্যার আমি খুব দেখছি। হতাশ হলাম। না 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 স্যার, আপনার কোর্স আউটলাইন দেখছি স্যার। আমি কেন বললাম কথাটা যে স্যার তবে কাজ আমাদেরকে কিন্তু আপনি বেশি পাবেন সেই ই কমার্সে। হ্যাঁ হ্যাঁ এটা সেম সত্যি জিনিসটা ওখানে, ওটা তবুও। আলোচনা করবো আমরা, ওটা আমরা আলোচনা হ্যাঁ করবো, হ্যাঁ তাতে কোনো স্যার সন্দেহ ওই নেই। ওই 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 টপিকটা তো স্যার আজকে যা যা যেভাবে বলেছেন আমাদের ওইভাবে একটু বলে দিলে অনেক সুবিধা হয় আর কি। ওখানে আরো কম হবে, কিন্তু ওই ওই টপিক আলোচনা থাকবে তো আমার। B2B আছে। হুম, আচ্ছা এগুলো আমাদের আলোচনা থাকবে তো। এই যে আপনি স্যার মনে হয় যেমন আজকে দেখেননি, ওই যে এই স্যার দেখেন, এটা হচ্ছে অ্যামাজনে। ই কমার্স, এরপরে বি2বি আর সার্ভিস ওরিয়েন্টেড এরিয়া, মানে এর মধ্যে অনেক কিছু রিপিট হবে, তো এই জন্য এখানে কম রাখছে। আচ্ছা আচ্ছা স্যার যেমন হচ্ছে আপনি কি সুন্দর হচ্ছে অ্যামাজন ওয়েবসাইটের এক্সাম্পল দিয়ে একটা খুব ভালো ই কমার্স ওয়েবসাইটের স্ট্রাকচার বোঝালেন। তেমন স্যার আমরা সবাই বুঝি কম বেশি যে ই কমার্স বললে B2B বললে কি বলবো সেটা আমরা বুঝতে পারি না। যেমন অ্যামাজন হঠাৎ করে আলিবাবা আলি এক্সপ্রেস এগুলো চলে আসে, কিন্তু B2B বললে একটা ভালো B2B ওয়েবসাইট এটা হঠাৎ করে স্যার আমরা বুঝতে পারি না। ঠিক গ্রোথ আছে। কার্ড, আপু গ্রোথ কার্ড ওটা দেখলে হবে। না, গ্রোথ কাটে আমরা হচ্ছে যে ভিডিও যে ইয়াও তো আছে। তোমার ইয়া প্রোডাক্ট বিক্রি করে কিভাবে? আলি এক্সপ্রেস, আলি এক্সপ্রেস কে হোলসেল করে না? জি স্যার। ওরা আলি তো লিড এক্সপ্রেস নেই, আলি এক্সপ্রেস লিড নেই প্রথমে। আলি এক্সপ্রেস দেখলেও হবে, কিন্তু আলি এক্সপ্রেস ই কমার্স উইথ বি2বি, ওইটার সাথে একটু সামঞ্জস্য করাটা হবে, কোনো সমস্যা নেই, আছে ভাই। ভাই আপনার ই কমার্স ওয়েবসাইটও দেখার দরকার নেই। আপনাকে আমি একটা বাংলা কথা বলি, যে আপনাকে ই কমার্স ওয়েবসাইট বা স্ট্যান্ডার্ড কোনো ওয়েবসাইট দেখার দরকার নেই। আপনাকে দেখতে হবে, এই যে আমি এতক্ষণ যে আলোচনা করলাম না, এখানে সাইকোলজিক্যাল থট, মানে এই যে এই জিনিসগুলো জানলেই তো আপনি যে কোনোটা দেখে বুঝে ফেলবেন যে আসলে কি থাকা উচিত না। এটা আমার অ্যামাজন দেখার দরকার, আপনি অ্যামাজনেরও ভুল থাকলে ধরে দিতে পারেন। কিন্তু অ্যামাজনে ধরেন 2000 সাইকোলজিস্টই আছে, যারা মানুষের এই বিহেভিয়ার কেমন হয় সেটা নিয়ে আলোচনা করে এবং রিপোর্ট করে। তো ওইটাকে এই জন্য আমরা স্ট্যান্ড হিসেবে ধরলাম, বুঝতে পারছেন? এই আর স্যার আপনার প্রত্যেক দিনের ক্লাসের অ্যাসাইনমেন্টটা আমি লাইভ করে করে আমার বায়ারদেরকে পাঠাচ্ছি।
তো মানে এইগুলো আমি তো বহু আগে বলেছি যে আপনারা যারা কাজ করেন আপনাদের সবার একটা ইউটিউব চ্যানেল থাকা উচিত, যেখানে আপনারা ইংলিশে এই কন্টেন্ট গুলো তৈরি করবেন, ওইখান থেকে প্রচুর কাজ পাবেন, গ্যারান্টেড। ছোট ছোট জিনিসগুলো করে মানে এমন ভাবে করবেন যাতে ও আপনার কাছে আশা লাগে, অতটুকু কইরা সাইডা দিবেন, এই আর কি। তো ভাইয়া একটা জিনিস খেয়াল করলাম, যখন মাল্টিপল কাজ আসে নতুনদের ক্ষেত্রে আর কি, আমাদের ক্ষেত্রে আমি ফেস করছি এটা। অ্যাকচুয়ালি ডিটা স্ট্রাকচার হইতে সাথে সাথে থাকতে actually এটা মনে হয় আমার নতুনদের একটু কাজ করা উচিত আর কি, আমাদের নতুনদের যারা পুরান তাদের। আচ্ছা, আমরা যে ক্লাস নিচ্ছি, মানে আমরা যখন এই কোর্সের ভ্যালু 7,500 করেছিলাম, অনেকেই বলেছিলেন একটু বেশি হয়ে, মানে আমাদের কি 7,500 টাকা উঠতেছে? $7,500 অ্যাকচুয়ালি, আলহামদুলিল্লাহ ভাই। পজিটিভলি বলেন আর কি, আমি শুনতে চাই। $7,000 যদি আপনি ভার্সিটি এর সাথে কম্পেয়ার করেন। মানে স্যার এটা আপনার অবশ্য অর্ডার ভ্যালুটা আপনার কিভাবে কোর্স নিচ্ছে আমি মডেল জানি না। থেকেই উঠে গেছে। ভাই ওই আপনার কোর্সের ভ্যালুটা আজকের যে ক্লাস আপনার ছিলাম না, কোর্স মডেল থেকে উঠে গেছে। আজকের ক্লাসের পরে বা কালকের ক্লাসের পরে বা নেক্সট ক্লাসের পরে এখনই আপনি পৃথিবীর যে কোনো সিআরওর উপর কোর্স দেখেন। নাই ভাইয়া, নাই, আমি সব গ্রুপগুলো আছি ভাইয়া, না, এগুলো আপনি দেখেন। দেখছি স্যার সবাই আমি বলবে যে এই অ্যাটেনশন গ্রাবিং ইউটিউবের একটা হেডলাইন কোর্স লাগে, একটু কিন্তু দেখছি, ওইটা একটা কাজ দেখা শুরু অ্যাটেনশন করছি গ্রাবিং ইউটিউবে, হেডলাইন হতে কি কিন্তু লাগে? ওরা কালার সাইকোলজি লাগবে, কিন্তু কালার সাইকোলজির আসলে এজ এ সিআরও এক্সপার্ট আমাদের কি ব্যবহার করা উচিত, কি হয়, কোথা থেকে হয়, কোনো কোর্সে আই গ্যারান্টি জান। এরপরে মোটামুটি অ্যামাউন্টটা ঠিক আছে কিনা, কোর্সের দাম বললেন আর কি। ঠিক আছে, তাহলে বেঁচে থাকলে কথা হবে। হ্যাঁ, আল্লাহ হাফেজ।